সো ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং মাস্টারি। ক্লাসের রুলস অ্যান্ড রেগুলেশন খুবই সিম্পল। প্রথম কথা হচ্ছে কোনো ক্লাস রিপিট হবে না। যে ক্লাস চলে গেছে চলে যাবে, ক্লাস রিপিট হবে না। আহ, এবং প্রতি ক্লাসের ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইউটিউবের মাধ্যমে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ওকে। আর সেকেন্ড থিং হচ্ছে আপনারা মার্কেটিং শিখতে আসছেন অ্যান্ড ইটস এ ক্লাস এনভায়রনমেন্ট। ওকে, একে অপরে হেল্পিং হ্যান্ড হতে হবে। সো ইটস নট অ্যাবাউট 3 মান্থের জার্নি। এটা যতদিন মার্কেটিং করতেছেন ততদিনের জার্নি। সেই জন্য ওয়ার্ক টুগেদার, আপনারা পরস্পর কথাবার্তা বলা, হ্যাঁ, ক্লাসের টপিক নিয়ে কথাবার্তা বলা, এবং কোনো প্রবলেম হলে, কোনো একটা জায়গায় আটকে গেলে আগে ক্লাসমেটকে জিজ্ঞেস করবেন, নিজেরা সলভ করার ট্রাই করবেন। ঠিক আছে? কারো কোনো প্রবলেম অ্যারাইজ হলে সর্বপ্রথম চেষ্টা করুন আপনি হেল্প করার জন্য। ওকে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। টিম ওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার আসেন মার্কেটিংটা আপনার একটা সংজ্ঞা দিলেন। ঠিক আছে, সো আমি একটু সংজ্ঞা দেই, যেহেতু অলরেডি একটু বলেছি। তো দেখেন, আমরা আগে টিভিতে অ্যাড দেখতাম, তাই না? রাস্তার পাশে, বিলবোর্ডের পাশে এখানেও অ্যাড দেখি। ওকে, অ্যাড কেন দেই? বিজনেসের জন্য, যাতে বিজনেসে সেল হয়, বিক্রি হয়, প্রচার প্রসার হয়। সো every business exists in the world, they do marketing. যত বিজনেস দুনিয়াতে আছে সবাই কি মার্কেটিং করে। মার্কেটিং ছাড়া কোনো বিজনেস চলে না। ওকে, আপনি বড় বড় ব্র্যান্ড থেকে শুরু করে, মাল্টিন্যাশনাল গ্রুপ থেকে শুরু করে, একদম রাস্তার পাশের ফুটপাথ থেকে শুরু করে সবাই মার্কেটিং করে। ঠিক আছে, এখন আপনার কাছে প্রশ্ন আসতেই পারে, ফুটপাথ কিভাবে মার্কেটিং করে? ঠিক আছে, মার্কেটিং এর মেন উদ্দেশ্য কি? কাস্টমার নিয়ে আসা। মেন উদ্দেশ্য কি? কাস্টমার নিয়ে আসা। আপনি অফলাইনে মার্কেটিং করেন আর অনলাইনে মার্কেটিং করেন, মেন উদ্দেশ্য কি? কাস্টমার নিয়ে আসা। ওকে, সো আমরা যখন থিওরিগুলো মানে জানবো, কথাবার্তা বলবো, আলোচনা করবো, তখন আসলে বুঝে আসবে যে একজন রাস্তার পাশে যেন বলে হকারও কিভাবে মার্কেটিং করে। ভেরি সিম্পল থিং। আচ্ছা, তো ধরেন এখন সেটা ডিজিটালাইজ হয়ে গেছে। এখন ডিজিটাল আমাদেরকে কেন অ্যাড দিতে হবে? ফেসবুকে মানুষ ফেসবুক চালায়, অ্যাড কেন দিতে হবে? দেখেন, যেখানেই মানুষ সেখানেই অপরচুনিটি। একটা সহজ উদাহরণ দেয় আপনাদেরকে। মাহফিল হয় যেখানে, দেখছেন না, গ্রাম অঞ্চলে মাহফিল হয় বা শহরে যখন মাহফিল হয়, যে জায়গাটাতে মাহফিল হয়, মাহফিলের দিন দেখবেন প্রচুর হকার ওই যে হ্যান ত্যান বিক্রি করতে চলে আসে। সারা বছর খবর নাই, যখনই মাহফিল আসে ওই দিনই কোন জায়গা থেকে চলে আসে বলাই যায় না। গ্রামের অনেক চিপা জায়গায় ক্ষেতের পাশে মাহফিল হইতেছে, কিন্তু এত আইটেম কোথা থেকে যে আসছে নিজেও জানে না। ঠিক আছে, হুট করে চলে আসে। কেন আসছে? এখানে মানুষ আসবে, সে তার প্রোডাক্ট বিক্রি করতে চলে আসছে। তো যেখানে মানুষ সেখানে অপরচুনিটি। খুবই সিম্পল একটা উদাহরণ, বাট অনেক ইফেক্টিভ। শব্দটা কি? যেখানে মানুষ সেখানে কি অপরচুনিটি। সো মানুষ এখন টিভি দেখা কমাই দিছে। সবাই আগে টিভি দেখতো, একদম ফ্যামিলি নিয়ে বসে বসে নাটক দেখতো। এখন ওই যুগটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন মানুষ যেখানে সেখানে মার্কেটিং। ওকে, সো সো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব সবচেয়ে বেশি মানুষ এই জায়গাগুলোতে সময় স্পেন্ড করে। এখন এখানেই মার্কেটিং এ অনেক অনেক অপরচুনিটি। সো আমরা এই পুরো ক্লাসে কি কি শিখবো, কি কি বিষয় জানবো, এটা আজকে ক্লিয়ার হবে। আজকে খুব বেশি টেকনিক্যাল কথাবার্তা হবে না, থিওরিটিক্যাল কথাবার্তাই হবে। ঠিক আছে, হয়তো আগামী 1 ক্লাস 2 ক্লাস পর থেকে আমরা টেকনিক্যালি যাবো আর কি। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন কিছু জিনিসে কালারিং মার্কিং করা আছে। কিছুটাতে একদম গ্রিন কালার, হচ্ছে ইয়েলো কালার, এরপরে হচ্ছে সো
এখানে বিষয়টা হচ্ছে আমরা একটু পড়ি তাহলে কি কি আছে। ফেসবুক অ্যাডস অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওর হচ্ছে গুগল অ্যাডস, ওয়েব অ্যানালাইটিক্স, জিটিএমজে ফর সার্ভিস ট্র্যাকিং। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের পুরো কোর্সের মেইন সাবজেক্ট, এবং কোর্সের যতগুলো ক্লাস হবে সব পুরোটাই এই তিনটার মধ্যে চলে যাবে। ঠিক আছে, যেগুলো হচ্ছে আমাদের মেইন টপিক। সো এখানে যে জিনিসগুলো নিয়ে আসছে, আপনি যদি একজন ফুলি স্ট্যাক ডিজিটাল মার্কেটার, মানে একদম কমপ্লিট ডিজিটাল মার্কেটার হইতে চান, তাহলে আপনাকে সবগুলোতে দক্ষতা অর্জন করতে হবে। ঠিক আছে, তো তাইলে এই তিনটে নিয়ে আমরা কেন আলোচনা করবো, বাকিগুলো নিয়ে তো বেশি কেন আলোচনা করবো না। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং বলতে আমরা এক কথায় কি বুঝি, এটা বলুন, এক কথায় কি বুঝি, মানে এক শব্দে বলতে পারবেন? তো পুরো একদম বাংলা সাহিত্য হয়ে গেল। ডিজিটালি অ্যাড দেওয়া, ডিজিটালি কি দেওয়া, ডিজিটালি অ্যাডভার্টাইজিং করা। ডিজিটাল মার্কেটিং এক শব্দে আমরা বলতে কি বুঝি, ডিজিটালি অ্যাডভার্টাইজিং করা। আচ্ছা, শব্দগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, আমি বলার পর আপনারা নিজেরা রিপিট করবেন। ডিজিটালি কি দেওয়া, অ্যাড দেওয়া, এক কথায় হচ্ছে এটা। এখন ডিজিটালি মার্কেটিং মানে তো প্রমোশন বা অ্যাডভার্টাইজিং। কতভাবে অ্যাড দেওয়া যায় বলেন তো? ডিজিটালি আমরা কতভাবে অ্যাড দিতে পারি? ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া, ফেসবুকে অ্যাড দিতে পারি, হ্যাঁ ইউটিউবে অ্যাড দিতে পারি। সো অ্যাডভার্টাইজিং যত প্ল্যাটফর্ম আছে এবং ডিজিটালি যত অ্যাড দেওয়া হয়, এর সিংহভাগই অ্যাজ অফ 2024 $560 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে মানুষজন ডিজিটালি অ্যাড দেওয়ার জন্য টাকা খরচ করতেছে। কত বিলিয়ন? $560 বিলিয়ন খরচ করতেছে। ওকে, জাস্ট অ্যাড দিতেছে। তাহলে ডেফিনেটলি এখানে অনেক অনেক অপরচুনিটি আছে। কোভিডের আগে ফেসবুকে এত অ্যাড দেখতেন, কোভিডের পর থেকে সবকিছু যখন অনলাইন হয়ে গেছে, ডিজিটালাইজ হয়ে গেছে, প্রচুর অ্যাড দেওয়া শুরু হয়েছে। দিন যত যাইতেছে আমাদের অ্যাডের সংখ্যা বাড়ছে নাকি কমতেছে? বাড়তেছে। সো অ্যাজ অফ 2024 $560 বিলিয়ন অ্যাডে স্পেন্ডিং করা হবে, এর মধ্যে অ্যাপ্রক্সিমেট ছিল। সো এটার মধ্যে সবচেয়ে বেশি খরচ হচ্ছে গুগলের মধ্যে। যা গুগলের যত গুগল যে কোম্পানি, এটার ভ্যালুয়েশন কত আপনারা জানেন? ভ্যালুয়েশন মেবি $2 ট্রিলিয়ন, অ্যাপেলের মেবি 1.5 ট্রিলিয়ন। ওকে, সো $2000 বিলিয়ন। হ্যাঁ, আচ্ছা। সো গুগলের 80% ইনকাম আসে অ্যাড থেকে। কোথেকে? অ্যাড থেকে। এই যে আমরা ইউটিউবে অ্যাড দেখি সারাদিন, শুধু ভিডিও একটা ওপেন করলেই ফুড পান্ডা, ওপেন না করলেও ফুড পান্ডা। ঠিক আছে, ড্রেস প্রোডাক্টস মাথার ভিতরে একটা কিছু চিন্তা করছে, ওটা চলে আসছে। আচ্ছা, সো গুগলের সিংহভাগ ইনকাম আসে অ্যাড থেকে। কোথেকে? অ্যাড থেকে। তারপরে 10% 15% যেগুলো, এগুলো হচ্ছে অন্যান্য সার্ভিস থেকে। গুগল একটা ক্লাউড সার্ভিস আছে, পোস্টিং সেল করে, এগুলো থেকে। এবার সিংহভাগ অ্যাড থেকে আসে। তাহলে বুঝছেন বিলিয়নস অফ ডলার মানুষ গুগলের পিছনে খরচ করতেছে অ্যাড দেওয়ার জন্য। তারপর হচ্ছে ফেসবুক, ফেসবুকে মানুষ বিলিয়নস অফ ডলার খরচ করতেছে অ্যাড দেওয়ার জন্য। সো কেন দিতেছে? বিজনেস হচ্ছে তাই তো, তাই না? এন্ড এ পর্যন্ত আমিও অ্যারাউন্ড 10 লাখ টাকার উপরে, এক্সাক্ট ক্যালকুলেশন বলতে পারবো না, ফেসবুকে অ্যাড দিয়েছে এবং কয়েক কোটি টাকার সেল জেনারেট করেছে। আমার বিজনেস না, ক্লায়েন্টের বিজনেস, আমি সাথে সাথে কাজ করবো। ঠিক আছে, সো সবচাইতে বড় টেক জায়ান্ট হচ্ছে দুইটাই, ফেসবুক এন্ড গুগল। আদার সোশ্যাল মিডিয়া আছে, টুইটার, লিঙ্কডইন। সোশ্যাল মিডিয়া গুলো নাম বলতে পারবেন? বলেন তো, আর কি কি সোশ্যাল মিডিয়া আছে? quite active there. Facebook, Instagram, then হচ্ছে WhatsApp, Fiverr. এখন খুব কম ইউজ হয় Fiverr, যাই হোক। ফাইবার,
আগেও ইউজ করে এখন নাই ভাইবার হ্যাঁ ইংলিশ হয় না, স্কাইপ ছিল। স্কাইপি হ্যাঁ ওটা তো হচ্ছে ধরেন ডিএম বা মেসেজিং প্ল্যাটফর্ম, হ্যাঁ এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তারপর হচ্ছে লিঙ্কডিন তো পুরোটা প্রফেশনাল হ্যাঁ, কাইন্ড অফ প্রফেশনাল আপনিও তো প্রফেশনাল। হ্যাঁ আমারও লিঙ্কডিন আছে দ্যাটস আচ্ছা, সো ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এদের বিষয়ে কথা। হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তো সোশ্যাল মিডিয়া না, সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনক্লুডেড। টিকটক সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে আই ডোন্ট নো এখানে বাংলাদেশের এখন মনে করো যে 99.9% ডেফিনেটলি পিপল টিকটক এটাতে আছে। সোশ্যাল মিডিয়া। জানি না টিকটক আপনি বলেন তো, এই চারটা ছাড়া বলার আর কি আছে? হ্যাঁ, টুইটার আছে, আর হ্যাঁ রেডিট, থ্রেডস, হ্যাঁ থ্রেডস, ইনস্টাগ্রাম তো বলে ফেলছে। সো উনি তিনটে বিষয় বলছে, টুইটার, রেডিট, থ্রেডস। রেডিট চিনেন আপনারা? আমি অ্যাড দেখছি, হ্যাঁ, অ্যাড দেখছি। সেটা তো নতুন থ্রেড ইদানিং ফেসবুক ওটার অ্যাড আসে দেখি, ওরকম ভাবে অ্যাপসটা সম্পর্কে আইডিয়া নেই। থ্রেডস নতুন না, ইটস বিন ইয়ার্স, এক বছর হয়ে গেছে অলরেডি। রেড হচ্ছে যে এটা, যে রেডিট, ঠিক আছে, যে এটা রেডিট আছে, কোরা আছে, স্ন্যাপচ্যাট আছে, পরে হচ্ছে মিডিয়াম আছে, অনেক অনেক সোশ্যাল মিডিয়া আছে, ঠিক আছে। ভিগো আছে। বিভিন্ন প্রকারের সোশ্যাল মিডিয়া মনে হয়। দেখছি কয়েকদিন আগে। আচ্ছা, সো অনেক অনেক আছে। পপুলার মধ্যে টুইটার, লিঙ্কডইন, হ্যাঁ, পরে হচ্ছে থ্রেডস আছে। থ্রেডস ইউজ করেন আপনারা? আমি ইউজ করি। কিভাবে? ফেসবুক চালাইতে মাঝে থ্রেড একটা চলে আসে, তখন ক্লিক করে থ্রেডসে যাই আর কি, ঠিক আছে, ওইভাবে ইউজ করি, মানে পুশ করে করে ফেসবুক নিয়ে যায় আমাদের। আচ্ছা, সো রেডিট অনেক ভালো একটা প্ল্যাটফর্ম ফর লার্নিং, অনেক কিছু জানতে পারবেন। সো রেডিটে একটা রেডিটে যে গ্রুপগুলো আছে এগুলো হচ্ছে সাব রেডিট। সো ঢাকা নামে একটা সাব রেডিট আছে, অনেকটা গ্রুপ আছে, সেখানে অনেক ফান থিং পোস্ট করা হয়, তো আমাদের সাথে যায় আর কি, ঠিক আছে, আমাদের চিন্তা ভাবনার সাথে। সো আই থিঙ্ক রেডিট আপনারা ইউজ করতে পারেন। অনেক কিছু শিখতে পারছেন রেডিট থেকে। সো ওটা হচ্ছে কোরা, যদিও সোশ্যাল মিডিয়া, বাট এটা মেইনলি কাজ করে হচ্ছে অন্যভাবে, কোয়েশ্চন অ্যান্সারের মাধ্যমে। সো কথা হচ্ছে ফেসবুক অ্যান্ড গুগল। গুগল তো সোশ্যাল মিডিয়া না, গুগলের একটা সোশ্যাল মিডিয়া ছিল, এটা হচ্ছে G+, ওইটা আউট হয়ে গেছে, এটা ইউজ করা হয় না। সো বেশিরভাগই স্পেন্ডিং হয় ফেসবুকের মধ্যে, বাকিগুলোতে তো একটা স্পেন্ডিং হয় না। বাট হ্যাঁ, টিকটকের চাহিদা বাড়তেছে, যদিও বাংলাদেশে টিকটক যা ভালো চাহিদা আছে, টিকটক এডের চাহিদা তো একটা নাই আর কি। এখনো পর্যন্ত টিকটক থেকে লিগেলি অ্যাড দেওয়া যায় না, টিকটক এখন অ্যালাউ করে না অ্যাড দেওয়া। সো টুইটার অ্যাড দেওয়া যায়, লিঙ্কডইন অ্যাড দেওয়া যায়, বাট বাংলাদেশে ইউটিউবও তত একটা অ্যাড দেয় না মানুষজন। এসএমইর কথা বলতেছি, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার্স, হ্যাঁ, সবাই ফেসবুকে অ্যাড দেয়, ঠিক আছে। ইউটিউবে মানুষজন তত একটা অ্যাড দেয়, ইউটিউবেতেই যারা বড় বড় ব্র্যান্ড আছে তারা ছাড়া কেউ তো একটা অ্যাড দেয় না। আচ্ছা, সো এখন আপনি যদি ফেসবুকটা শিখেন, ফেসবুক অ্যাড শিখেন, তাহলে আপনার অপরচুনিটি কি? হ্যাঁ, ডেফিনেটলি আপনি দুইটা কাজ করতে পারবেন। প্রথম কথা, আপনি নিজে বিজনেস করতে পারবেন, হ্যাঁ। সেকেন্ডলি, আপনি আরেকজনের বিজনেসে মার্কেটিং সার্ভিস দিতে পারবেন। সেটা আপনার লোকালি হইতে পারে, বাংলাদেশ বেসড হইতে পারে, ইন্টারন্যাশনালি হইতে পারে। ওকে, সো দুইভাবে আপনি সার্ভিস সেল করতে পারেন। সো এবার আসেন গুগল অ্যাডস। গুগল অ্যাডস এর মেইন হচ্ছে ইউটিউব এন্ড গুগলে সার্চ করলে অ্যাড দেখা যায়, বা গুগল অ্যাডসটা আমরা বিস্তারিত জানবো। আচ্ছা, ওয়েব অ্যানালাইটিক্স এটা কি জিনিস? ওয়েব অ্যানালাইটিক্স মানে হচ্ছে ওয়েবসাইট ট্র্যাকিং। ওকে, ধরেন একজন মানুষ ফেসবুক অ্যাড দেখলো, দেখার পরে সে একটা ওয়েবসাইটে গেল, ওকে, ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু কেনাকাটা করলো, ওকে। সো
ওয়েবসাইটে যাওয়ার পরে সে কি কেনাকাটা করলো এই জিনিসটা ট্র্যাকিং করতে পারতে হয়, আমাদেরকে জানতে হয়। ওকে, তো ফেসবুক এই জিনিসটা ট্র্যাকিং করে। এই জিনিসটা ট্র্যাকিং করে কিসের মাধ্যমে? ফেসবুক পিক্সেলের মাধ্যমে। একটা মানুষ ফেসবুকে অ্যাড দেখে ওয়েবসাইটে গেল, গিয়ে কেনাকাটা করলো, ঠিক আছে? কারণ কি কেনাকাটা করলো, সে কোন কোন পেজে গেল, কোন কোন প্রোডাক্ট ভিউ করলো, প্রোডাক্ট কিনে থেকে কত টাকার প্রোডাক্ট কিনলো, সেটা ফেসবুককে জানতে হয়, ঠিক আছে? আহ, তাইলে ফেসবুক আরো ভালো অ্যাডকে অপটিমাইজ করতে পারে। সো ওয়েব ট্র্যাকিং মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে মানুষজন গিয়ে কি কি করতেছে এই জিনিসটা আমরা ট্র্যাক করি, ঠিক আছে? বলতে পারেন সিসি ক্যামেরা বসিয়ে রাখি ওয়েবসাইটের মধ্যে। সো কে কোন পেজ ভিজিট করতেছে, কত কোন সময় ব্যয় করতেছে, সব কিছু আমরা একটা ডেটা নিয়ে ফেলি। ওকে, তো ডেটা ট্র্যাকিং, ওয়েব অ্যানালাইটিক্স মানে কি? ডেটা ট্র্যাক করা। ওয়েব অ্যানালাইটিক্সের অনেক পার্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে ডেটা ট্র্যাক করা, এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা ছাড়া আপনার অ্যাডভার্টাইজিং সাফল্য এনে দিবে না। আপনি যদি অ্যাডভার্টাইজিং শিখতে চান, ডিজিটাল মার্কেটিং শিখতে চান, ডেফিনেটলি আপনাকে ওয়েবসাইট ট্র্যাকিং নিয়ে আইডিয়া থাকতে হবে। জিনিসটা খুবই সিম্পল, আমরা জানতে জানতে শিখে যাব। আচ্ছা, এরপরে আসেন ইমেল মার্কেটিং। আচ্ছা, এসইও, ব্লগিং, এগুলা আমাদের আগের টপিক ছিল। এখন আসলে ইমেল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস। ইমেল মার্কেটিং কি জিনিস? আমাদের সবাই তো জিমেল আছে না? জিমেল ইউজ করেন কিনা? সো এই জিমেল মানে ইমেল। ইমেল মার্কেটিং খুবই ইম্প্যাক্টফুল। আপনি যখন জবে অ্যাপ্লাই করতে চান তখন আপনাকে ইমেল লিখতে হয়, হয় না? ইমেল লিখছেন কখনো এর আগে? আপনি লিখছেন কখনো? সো ইমেল মার্কেটিং, আমরা তো জাস্ট ইমেল লিখি ওয়ান বাই ওয়ান। এক্স্যাক্টলি ইমেল মার্কেটিং কি জিনিস, সেটা কিভাবে করে, চাহিদা কেমন, সাথে ইম্প্যাক্ট কতটুকু, ওটা নিয়ে আমরা আলোচনা করব। সো ওয়ার্ডপ্রেস, ওকমার্স, শপিফাই। ওয়েবসাইট ম্যানেজমেন্ট, একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, এটার ফাংশনালিটি কি, এটা আমাদেরকে জানতে হবে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাকে জানতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে পোর্টফোলিও এন্ড সিভি মেকিং, cover letter and copywriting with AI. ডিজিটাল মার্কেটিং একটা পোর্টফোলিও সিভি কিভাবে মেক করবেন। And আমি একটা কোম্পানিতে সিএমও ছিলাম, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ছিলাম। 20-25 থেকে 30 জন একটা টিম ছিল, পুরো টিমটাকে আমি ম্যানেজ করেছি এবং কয়েকটা রোলে এমপ্লয়ি হায়ার করেছি। সো এজ এ রিক্রুটার কি কি জিনিস আমি খেয়াল করেছি এটা আপনাদেরকে বলবো। ওকে, সো ওই অনুযায়ী একটা সিভি, একটা বেস্ট সিভি কিভাবে হতে পারে আপনাদেরকে জানার চেষ্টা করবো। ওকে, অ্যান্ড কভার লেটার, জব উইনিং কভার লেটার কিভাবে লিখতে হয় এক্স্যাক্টলি, মানে জব উইনিং কভার লেটার, এবং এআই সাহায্যে কিভাবে কভার লেটার লিখবে। কপি রাইটিং কি জিনিস আমরা জানবো আমরা। এআই, এআই বলতে কি বুঝেন আপনারা? আপনি এআই বলতে কি বুঝেন? আচ্ছা, চ্যাট জিপিটি ইউজ করেন কে কে? আপনি ইউজ করেন না? যেটা ছিল ফোন আপনার চলে গেছে, মানে ভুলে গেছে, এই জন্য ইউজটা বন্ধ হয়ে মানে গেছে। ফোন না, আপাতত ফোনে ইউজ করতেন, পিসিতে ইউজ করেন? পিসি ইউজ করেন কিনা, কয়দিন পরে ওর ওপেন করেন? লাস্ট কবে ওপেন করছি আমার মনে নাই। পিসি তো নষ্ট হয়ে যায় না? দেখে আমার বাচ্চা, দেখে আমার ভাই, দেখে ওরা টিপাটিপি করে। আচ্ছা, আপনি এখন থেকে কন্টিনিউয়াস হইতে হবে। ইনশাআল্লাহ। সো পিসিতে দেখেন চ্যাট জিপিটি, এদিকে আমি বুকমার্ক করে রাখছি, সেদিকে আমার অনেক কিছু বুকমার্ক করা আছে। চ্যাট জিপিটি একদম শুরুতে রাখছি। সো এআই জিনিসটা অনেক রেভলিউশনারি, দিন দিন যত যাচ্ছে এআই তত বাড়ছে। সো চ্যাট জিপিটি না থাকতো
তাহলে আমার লাইফ হয়তো অনেক ডিফিকাল্ট হয়ে যেত। আমি আমার ইন থেকে বলতেছি, ঠিক আছে? প্রতিদিন চ্যাট জিবির সাথে কথাবার্তা হয়, কমিউনিকেশন হয়, ওকে? এন্ড আপনাদের ডেইলি লাইফে যত প্রবলেম আছে সব চ্যাট জিবির সাথে শেয়ার করেন, সে আপনাকে অ্যাডভাইজার হিসেবে অ্যাডভাইস দেবে। বুঝতে পেরেছেন? রিলেশনশিপ থেকে শুরু করে ফ্যামিলি, সংসার, ঝগড়া সবকিছু জিজ্ঞেস করে সে আপনাকে ভালো অ্যাডভাইস দিবে। হি উইল বি দ্য বেস্ট অ্যাডভাইজার এভার। ওকে, সো আমার কাজের পারপাসে রিসার্চ করা থেকে শুরু করে, হ্যাঁ, পরে হচ্ছে ক্লায়েন্টের প্রপোজাল লেখা, মার্কেটিং বাজেট, পরে হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি মেক করা থেকে শুরু করে সবকিছুই লেখালেখি। ডেফিনেটলি লেখালেখির কাজেও খুবই ইউজ করা হয়। আচ্ছা, তো চ্যাট জিপিটি আপনারা ডেইলি ইউজ করেন, আপনার লাইফে যত প্রবলেম আছে যাতে শেয়ার করেন, সব কিছু প্রফেশনাল থেকে শুরু করে পার্সোনাল সবটার জন্য কাজে লাগবে। আচ্ছা, তো চ্যাট জিপিটি ইউজ করে আমরা কিভাবে কভার লেটার লিখতে পারি? খুবই সহজ ওয়েতে আমরা একটা একদম টেমপ্লেট বানিয়ে ফেলবো। এরপর আমাদের এগুলো তো আইডেন্টিফাই করা যায় কোনগুলো এআই থেকে করলে চাইছি। হ্যাঁ, চ্যাট জিপিটিকে প্রপারলি ইউজ করে আমরা কিভাবে একটা কভার লেটার লিখতে পারি এটা আমরা জানবো। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন স্ট্র্যাটেজিস। আপনি তো কন্টেন্ট ক্রিয়েট করেছেন আগে, তাই না? আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট কিভাবে ম্যাক করতে হয়, হোয়াটস দ্য সাইকোলজি বিহাইন্ড, কোন সাইকোলজিতে কাজ করে। সেলস ফানেল স্ট্র্যাটেজি। সেলস ফানেল স্ট্র্যাটেজি হচ্ছে একটা বিজনেসের ফ্রেমওয়ার্ক, একটা কোটি টাকার বিজনেস কিভাবে পরিচালিত হচ্ছে, একটা মার্কেটিং ফ্রেমওয়ার্ক, সেলস ফানেল, এটা নিয়ে আমরা সামনে জানবো। ফ্রিল্যান্স এন্ড জব মার্কেট প্লেস। ফ্রিল্যান্সিং কিভাবে করবেন শিখলেন তো, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েব অ্যানালাইটিক্স, সেটাকে এখন কিভাবে সার্ভিস দিবেন সেটার জন্য ফাইবার মেনলি শেখানো হবে। ফাইবার নিয়ে আমরা জানবো। ওকে, জব মার্কেট প্লেস, অনেক জব মার্কেট প্লেস আছে। আমরা যদি একটা প্রপার সিভি বানাতে পারি, দেন কভার লেটার লিখতে পারি, আর তারপর এটা আমরা যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারি। সো এটা নিয়ে সামনে আলোচনা করি। যে জিনিসগুলো আমরা জানবো না সেটা হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা। ক্যানভা ইউজ করেন আপনারা? আপনি ইউজ করেন? হাজবেন্ড ইউজ করে দেখি। আপনি ইউজ করেন? হ্যাঁ, ইউজ করবেন। মানে গ্রাফিক ডিজাইনটা অনেক ইজি হয়ে গেছে। আপনার একটা ধরেন সামনে ঈদ আসতেছে, ঈদের একটা ব্যানার বানাইলেন, ক্যানভা দিয়ে ইজিলি করা যায়। কারো বাড়িতে সেলিব্রেশন করলেন, ফান থিং। আমরা যদিও প্রফেশনালি ইউজ করি অনেক কাজে, আপনারা ট্রাই করা শুরু করেন। সো অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এগুলো আসলে আমরা জানবো। সো বাট এখন এই সবগুলো বিষয় থেকে আমরা এক্সপার্ট হব এই তিনটা বিষয়। ওকে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এন্ড ওয়েব অ্যানালাইটিক্স। তাহলে বাকি জিনিসগুলো আমরা আমাদের সেকেন্ডারি টপিক। ওকে, আচ্ছা, তাহলে কেন এটা আপনাদের প্রশ্ন আসে না যে এতগুলো টপিক থেকে কেন আমরা তিনটা জিনিসে ফোকাসড হব? দেখেন, আমরা যখন হাসপাতালে যাই, হসপিটালে যাই, এক এক ডাক্তারের একটা চেম্বার থাকে, হ্যাঁ, এবং প্রতিজনের একজন এক একটাতে বিশেষজ্ঞ। কেউ সার্জারিতে, কেউ মেডিসিনে, হ্যাঁ, কেউ হচ্ছে এক একজন এক একটাতে। একটা মানুষ সবকিছু করে না। দেখছেন একজন ডাক্তার সার্জারি করে আবার মেডিসিনও দেয়, সার্জন আলাদা, কার্ডিওলজিস্ট আলাদা, সবকিছু আলাদা, তাই না? তাহলে কেন জিনিসটা? এটা হচ্ছে, এবং যে সার্জারি করে মেডিসিন সম্পর্কে তার আইডিয়া নেই বিষয়টা কিন্তু এমন না। যে সে যখন পড়াশোনা করছে সবগুলো নিয়েই পড়াশোনা করছে, পিএইচডি করছে অর্থে একটাতে, তাই না? আচ্ছা, সো জিনিসটা এমন, একজন মানুষ সবকিছুতে এক্সপার্ট হইতে পারে না। একজন মানুষ কি দুনিয়ার সব টপিকে এক্সপার্ট হইতে পারে না। তার হয়তো সবগুলোতে বেসিক আইডিয়া থাকবে, বেসিক নলেজ থাকবে, বাট সে এক্সপার্ট হবে একটাতে। ওকে, আচ্ছা, আমি ডিজিটাল মার্কেটিং করি, এখন আমি অনেক বিষয় এক্সপার্ট না, বাট আমি যে বিষয়টাতে এক্সপার্ট সেটা আমি ভালো কাজ করতেছি। সো আপনি একটা জিনিসে এক্সপার্ট হন, দ্যাটস এনাফ ফর ইউ। ওকে, সো সেটাই, সবগুলোতে এক্সপার্ট
একটা মানুষ হইতে পারে না, এটা সম্ভব না। সো সবগুলোতে আমরা বেসিক নলেজ থাকবো, একটাতে স্পেশালাইজড থাকবো। এই জন্য অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডস এন্ড ফেসবুক অ্যাডস। ওকে, আচ্ছা আচ্ছা মেক ইউর গোল স্মার্ট। একটা স্মার্ট গোল কিভাবে সিলেক্ট করতে হয়, আপনাদের কোনো আইডিয়া আছে? বলেন তো, একটা স্মার্ট গোল কিভাবে সিলেক্ট করতে হয়, আপনাদের কোনো আইডিয়া আছে? আচ্ছা, স্মার্ট শব্দটা যদি আমরা ব্যাখ্যা করি, স্মার্ট শব্দ আমরা ব্যাখ্যা করি এস, এম এ আর টি। এস স্মার্ট, এম মেজারেবল, এ অ্যাচিভেবল, আর হচ্ছে রিলেভেন্ট, অ্যান্ড টি হচ্ছে টাইম বেসড। ওকে, সো আপনি যে গোলটা সিলেক্ট করতেছেন আহ, সেটা স্পেসিফিক হইতে হবে। লেটস ধরেন আপনার কোথায় মাথায় আসছে যে অনলাইনে তো অনেক কিছু করার অপরচুনিটি আছে, অনলাইন টাকা কামানো যায়, দেখি কি করা যায়। সেখানে অনেক অপশন থাকতো, ওয়েব ডিজাইন থাকতো, গ্রাফিক ডিজাইন থাকতো, হ্যাঁ, ভিডিও এডিটিং থাকতো, ডিজিটাল মার্কেটিং একটা অপশন। আপনি ডিজিটাল মার্কেটিংটা বাছাই করলেন। ডিজিটাল মার্কেটিং এর অনেক পার্ট আছে, অনেক বড় সেক্টর। ডিজিটাল মার্কেটিং কি অনেক বড় সেক্টর। ডিজিটাল মার্কেটিং একটা পার্ট হচ্ছে এসইও, যেটা আমরা এই ক্লাসে আলোচনা করব না। আইডিয়া ধারণা পাবেন, বাট এই ক্লাসে আমরা আলোচনা করব না। সো স্পেসিফিকলি আপনার ফেসবুক অ্যাডস অ্যান্ড গুগল অ্যাডস শিখবেন। জিনিসটা কি স্পেসিফিক হয়ে গেছে না? সো আপনি যখন একটা গোল সিলেক্ট করতেছেন, ডেফিনেটলি সেটা স্পেসিফিক হইতে হবে। ওকে, মেজারেবল, আপনি যেটা প্ল্যানিং করতেছেন সেটা 100 থেকে 80% অ্যাচিভেবল কিনা। ওকে, 80% অ্যাচিভেবল হয়, বাকি 20% এটা আমি কষ্ট করে অ্যাচিভ করে ফেলতে পারবো। ওকে, মানে আপনার সাথে জিনিসটা যায় কিনা, আপনি এটা অ্যাচিভ করতে পারবেন কিনা, এটাও ভাবতে হবে। যে অ্যাচিভেবল, অ্যাচিভেবল মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, ওয়ার্কেবল। কেউ যদি চিন্তা করে যে সে আজকে চাঁদের দেশে পাড়ি করবে কি, জিনিসটা প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল, সো এমন কিছু ভাবতে হবে যেটা আসলে প্র্যাকটিক্যাল, এটা আসলে করা যাবে, ইটস ওয়ার্কেবল। ওকে, এন্ড আর হচ্ছে রিলেভেন্ট, আপনার সাথে রিলেভেন্ট কিনা। দুনিয়াতে তো অনেক অপরচুনিটি আছে, অনেক কিছু আপনি চাইলে করতে পারেন, আপনি আসলে আপনার সাথে যায় কিনা, এটা নিয়ে ভাবতে হবে। সো টাইম বেসড খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটা স্পেসিফিক টাইম দিতে হবে। একটা গোল যখন সিলেক্ট করতেছেন, এই গোলটা একটা স্পেসিফিক টাইম থাকতে হবে। সেটা কিভাবে? ধরেন ফেসবুক অ্যাড শিখতে আপনার সময় লাগে ম্যাক্স 3 মান্থ। আমি ফেসবুক অ্যাডস এক্সপার্ট হইতে চাই, এটা জাস্ট আমি বললাম, কিন্তু যদি সময় নির্ধারিত না থাকে তাহলে সেটা আমার আসলে এই কাজটা করতে পারবো না। সো লেটস সে ধরেন আমার টার্গেট হচ্ছে 1 বছর পর থেকে আমি প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করবো। ওকে, তাইলে এখন 1 বছর পর আপনি প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করবেন। সো এই টাইমটাকে ভাগ করে নিয়ে আসতে হবে। সো তারপর আপনার ভাবতে হবে যে আসলে 6 মাসে তাহলে আমি কি করব, 6 মাসের মধ্যে আমি কি করতে পারি, ভাগ করে নিয়ে আসতে হবে। আচ্ছা, 3 মাসে আমি কি করব, 3 মাসে আমি কতটুকু অ্যাচিভ করবো আমার গোলে, এটা ফিক্স করে নিতে হবে। 3 মাস পরে প্রতি মাসে আমি কতটুকু অ্যাচিভ করবো আমার গোলে। 1 বছর পরে আমি এখানে থাকবো, বাট প্রতি মাসে আমি কতটুকু করে আগাবো। দেন হচ্ছে প্রতি উইক, প্রতিদিন, প্রতি উইক আমি এতটুকু অ্যাচিভ করবো, প্রতিদিন আমি এই কাজটা করবো। একটা গোল এভাবে সিলেক্ট করতে হবে যে আমি 1 বছর পরে এই জায়গাতে থাকবো, প্রতিদিন আমি এই কাজটা করবো। So, আমার মাথা, আমার খেয়াল তখন 1 বছর পরে থাকবে না, আমার খেয়াল থাকে প্রতিদিন আমি কি করতেছি। বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে টাইম বেসড। যখন একটা গোল সিলেক্ট করতেছেন, নিশ্চয়ই এটা টাইম বেসড হতে হবে। এখন যদি ডিজিটাল মার্কেটিং শিখেন,
এখানে এক্সপার্ট হতে কতটুকু সময় লাগতে পারে? সো 1 থেকে 1.5 বছর। এখন এখানে কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা আছে। কোনো কিছু শিখতে আসলে কতক্ষণ সময় লাগে বলেন তো? কোনো কিছু শিখতে কতক্ষণ সময় লাগে? আপনাদের কোনো আইডিয়া আছে? আমি যতক্ষণ মনোযোগ দিয়ে দেখতেছি শিখতেছি। না। কেউ যখন 100 ঘন্টা কোনো টপিকে কোন স্কিলে স্পেন্ড করে, সময় খরচ করে, তখন সে জিনিসটা জানতে পারে প্রপারলি। কি করতে পারে? যে কোনো কেউ একটা বিষয় যখন 100 ঘন্টা সময় ব্যয় করতেছে, কতক্ষণ? তখন সে আসলে জানতে পারতেছে পুরো জিনিসটা কি, কিভাবে কাজ করে। ওকে, সো এন্ড কোনো কিছুতে এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে 1000 ঘন্টা সময় ব্যয় করতে হবে। কয় ঘন্টা? 1000 ঘন্টা। যদি আপনি একটা স্কিলে 1000 ঘন্টা সময় ব্যয় করেন, আপনি ডেফিনেটলি সেটাতে স্কিল হইতে পারবেন, পারদর্শ হইতে পারবেন। বুঝতে পারতেছেন? আর ওই জিনিসটার মধ্যে একদম ভেটেড বা এক্সপার্ট লেভেলে যাওয়ার জন্য বা টপ 10% যাওয়ার জন্য আপনাকে 5000 ঘন্টা সময় ব্যয় করতে হবে। কত ঘন্টা? 5000 ঘন্টা। মানে টপ 10-এ যাওয়ার জন্য একদম এক্সপার্ট ভেটেড হওয়ার জন্য, ঠিক আছে, 5000 ঘন্টা সময় ব্যয় করতে হবে। এখন তাইলে আসেন, এটা কিন্তু আমার কথা না, এটা আমি নাজির করিনি, ঠিক আছে, এটা হচ্ছে রিসার্চ বা গবেষণা থেকে আসা। আচ্ছা, তো ধরেন এখন তাহলে প্রতিদিন আমি কতটুকু সময় স্পেন্ড করতে পারি? ওকে, তো প্রতিদিন যদি আপনি 4 থেকে 5 ঘন্টা সময় দেন, তাহলে আপনি নিয়ার 6 মান্থে এই জিনিসটাতে আপনি মোটামুটি স্কিল হইতে পারবেন। ক্যালকুলেশন আপনি মিলিয়ে দেখেন, আমি ক্যালকুলেশন করতেছি, ঠিক আছে, প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় দিলে 6 মাস পরে 1000-এর বেশি ঘন্টা সময় হয়ে যাবে। সো ডেফিনেটলি আপনাকে অ্যাটলিস্ট প্রতিদিন অ্যাজ মাচ এস পসিবল 6 ঘন্টা সময় দিন। ওকে, 6 ঘন্টা সময় যদি দেন, 6 মাস পরে আই ক্যান চ্যালেঞ্জ ইউ দ্যাট ইউ গোনা বি স্কিল অফ ইট। ডেফিনেটলি, দেয়ার ইজ নো ডাউট। কত ঘন্টা সময় দিতে হবে দৈনিক? ক্যান ইউ ডু দ্যাট? 5 থেকে 6 ঘন্টা। কি বলেন? হ্যাঁ, দিতে পারবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, মনে হয় লাগতো। কেন তাইলে? মানে কেন? পরীক্ষা তো আপনার একটা গেলই, আবার ফাইনাল পরীক্ষা। আচ্ছা, আপনি পারবেন 6 ঘন্টা সময় দিতে? 6 ঘন্টা টাফ। আপনি? আপনি? আমি তো নিজে পড়ালেখা ছেড়ে এখন কথা হচ্ছে অ্যাটলিস্ট 4 ঘন্টা সময় দিতে হবে। যদি না দিতে পারেন তাহলে খুব ভালো কিছু এক্সপেকটেশন থাকবে না আমার থেকে। সময়টা কেমন একত্রেই দিতে হবে না আমি ভাগে ভাগে দিতে পারবো? একত্রে দিতে হবে কোনো কথা নেই, ভাগে ভাগে দিতে পারেন। আমি সকালে 1 ঘন্টা দিলাম, দুপুরে 1 ঘন্টা দিলাম, বিকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা, এভাবে তো দিতে পারবো না। হয়ে গেছে কেন? অ্যাটলিস্ট 4 ঘন্টা সময় দিতে হবে আপনাকে, ঠিক আছে? 4 ঘন্টা সময় স্পেন্ড না করেন দৈনিক, এটা খুব ভালো জিনিস। এই মোবাইল মানে কম্পিউটারে আপনারা স্ক্রিন টাইম কখনো দেখছেন মোবাইলে? কয় ঘন্টা প্রতিদিন? হ্যাঁ হ্যাঁ, আপনার স্ক্রিন টাইম কতটুকু আমার প্রতিদিন? প্রচুর। 7 ঘন্টা, 8 ঘন্টা? অনেক সময় 10-12 ঘন্টাও যায়। আর আপনাদের দুইজন? আর এখন তো এক্সাম টিক্সাম না, এখন ক্লাস বন্ধ, এখন আড়াই 3 ক্লাস এই। থাকলে তো 1 ঘন্টাও, সব থাকলে তো 1 ঘন্টা কম হয়ে যায়। না, আমার ইউটিউব প্লে থাকে তো ওই জন্য স্ক্রিন টাইমটা বেশি থাকে। তার উপর হচ্ছে আমার হাজবেন্ড বাইরে থাকে, তো ওর সাথে কথা বলতে হয়।
সেটা তো ডিফারেন্ট। আমি বলছি সোশ্যাল মিডিয়াতে কত ঘন্টা স্পেন্ড করে। আপনার তো বেশি টাইম কোথায় স্পেন্ড করে? পড়াশোনা? তাইলে সো এন অন এভারেজ আমি স্ক্রিন টাইমে দেখছিলাম যে 6-7 ঘন্টা খরচ হয়। এটা শুধু আমি না, এটা ইন্টারন্যাশনাল ডাটাই। ফেসবুকে মানুষ ফেসবুকে মানুষ 6 ঘন্টা স্পেন্ড করে প্রতিদিন। না, ফেসবুকে এত বেশি করি না। ইউজ করেন না? কি ইউজ করেন? টিকটক? বেশি ইউজ করা হয় ইউটিউব। ইউটিউব প্রচুর, মানে আমার হচ্ছে গল্প শোনার ইচ্ছে তো, মানে এটা একটা ক্রেভিং এর মতো ওটা কাজ করে, তো এটা কি দেখেন ইউটিউবে বেশি? ইউটিউবে কিছু দেখি না, অডিও স্টোরি শুনি। হ্যাঁ হ্যাঁ, অডিও স্টোরি শুনি। স্টোরি। আর আর হচ্ছে ক্রাফটিং এর কাজ করতাম যখন, তখন ক্রাফটিং যেগুলো দেখা হতো। আপনি ইউটিউব দেখেন? আমার ওই টিকটক আর ইউটিউবেই যায়, ফেসবুকে খুব কম যায়। টিকটকে যায়। আপনার ফেসবুক রিলসে? আপনার ইনস্টা কোথায় যায়? রিলস, ইনস্টা রিলস আর কোথাও যায় না। আপনার কোথায় যায়? ইনস্টা রিলসে বলি যে শুনছি ইউটিউবে কি দেখেন? ইউটিউবে কি ওসমানী সিরিজ? আচ্ছা, আমার যখন সময় নষ্ট করতে মনে চায় তখন ফেসবুকে যাই। ইনস্টাগ্রামে খুব বেশি একটা যাওয়া হয় না, বাট হ্যাঁ যাই। বাট মোস্ট অফ দ্য টাইম ফেসবুক, ইউটিউবে স্পেন্ড করা হয়। সো ফেসবুক থেকে ইউটিউব এজ এ সোশ্যাল মিডিয়া অনেক ভালো সময় নষ্ট করার জন্য, ঠিক আছে? সো ট্রাই করবেন ফেসবুক রিলসে সময় নষ্ট না করার জন্য। আচ্ছা, রিলস হচ্ছে একটা চিপ এন্টারটেইনমেন্ট, ঠিক আছে? একটা হচ্ছে হাসি, আরেকটা কান্না, আরেকটা ঝগড়া। এন্টারটেইনমেন্টটা আমার ভালো মতো হইতেছে না। ব্রেন পুরো হ্যাং করে ফেলে। হ্যাঁ, হ্যাং করে ফেলি। ইনস্টাগ্রাম একটা মুভি দেখতেন 2 ঘন্টা, রিল্যাক্সে দেখতে পারতেন। আপনি কিছু একটা অবজার্ভ করতেছেন যে এই স্টোরি দেখতেছি, এটা দেখতেছি। 1 ঘন্টা রিলস দেখলেন, জিজ্ঞেস করে সর্বপ্রথম কোন রিলটা দেখছো, মনে থাকবে না। স্মৃতিশক্তি দুর্বল করে ফেলে। কিছুই মনে থাকবে না, ঠিক আছে? আপনি 1 ঘন্টা রিলস দেখেন, আপনি ভালো করে 2টা রিলসে বলতে পারেন যে কি দেখছেন। আমি বলতে পারবো না। সিম্পল। সেটা ব্রেন আরো ড্যামেজ করে ফেলে। সো চিপ এন্টারটেইনমেন্ট। সো আবার অ্যালগরিদম যারা কন্ট্রোল করতে জানে, বাট আমি যখন দেখি আমার একটা টপিকে আসে, ঠিক আছে? বা অন্য টপিক আসলে আমি কি করি, আচ্ছা নট ইন্টারেস্টেড, হাইডে ক্লিক করে দেবো, এবং এই টপিক আমার কাছে আসে না। সো এন্ড অফ এভরিথিং আপনাকে অ্যালগরিদমটা কন্ট্রোল করতে পারতে হবে। আচ্ছা, ইউটিউবে আমি কি দেখি? ইউটিউবে আমি বেশিরভাগ দেখি হচ্ছে পডকাস্ট দেখি। 2 ঘন্টা, 2.5 ঘন্টা পডকাস্ট একটানা দেখি। আমার কাছে আহ, কোনো হ্যাসেলই মনে হয় না। পডকাস্ট বুঝেন তো নাকি? বুঝেন তো আপনি? আপনি বুঝেন? আপনি তো দেখেন না, কিভাবে বুঝছেন? আমিও দেখি না। সো এখন থেকে রিলস টিলস বাদ দিয়ে একটু ইউটিউবে টাইম স্পেন্ড করার ট্রাই করুন। ওকে, আচ্ছা সামনে আসতেছি। সো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার সময়টা স্পেসিফিক হইতে হবে। আপনি 1 বছর পর নিজেকে এই অবস্থানে দেখতে চান, প্রতিদিন আপনি কি কাজটা করবেন? আপনার গোলটা থাকবে হচ্ছে প্রতিদিনের, ঠিক আছে? আপনি প্রতিদিন হিট করবেন, 1 বছর পর সেটা অটোমেটিক হিট হয়ে যাবে। 1 বছর পরে এটা অ্যাচিভ করবেন। এখন তো আপনি ঘুমাবেন না বসে বসে, তাহলে তো অ্যাচিভ হবে না, ঠিক আছে? সো যদি আপনি প্রতিদিন 4 ঘন্টা সময় ব্যয় করেন, ডেফিনেটলি 4 ঘন্টা সময় ব্যয় করতে হবে, কারণ ক্লাসের ভিডিওই থাকবে 1.5 ঘন্টা। So, আপনি এটা যদি 2বারও দেখেন, 3 ঘন্টা সময় এখানেই শেষ। অ্যান্ড প্র্যাকটিস করার জন্য যে 1.5 ঘন্টা দেখেন, এখানে 4 ঘন্টা শেষ। সো ডেফিনেটলি আপনাকে 4 ঘন্টা সময় দিতে হবে। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ ফর 4 hours a day, and it has to happen. There is no chance to keep it exit. আচ্ছা, ওকে। সো 4 ঘন্টা যে সময় দিয়ে আমরা একটা ক্যালকুলেশন করি, চলেন। 4 into 30 into 6, 6 মাসে 720 ঘন্টা হইতেছে, ঠিক আছে? আচ্ছা, সো
একটা সেকেন্ড, আমাকে মেসেজ। আচ্ছা, তো 720 দুটো, এক বছরে হইতেছে ১,৫০০ ঘন্টা। ওকে, আপনি যদি পুরো জিনিসটাতে এক বছর সময় ব্যয় করেন, তাহলে আপনি সেটাতে ডেফিনেটলি স্কিল হয়ে যেতে পারবেন। ওকে, জীবন থেকে 6 থেকে 8টা আমার সময় বের করে নেন। হ্যাঁ, 2-3-4 ঘন্টা করে সময় দিবেন, ভালো কিছু হবে। ওকে, ইটস গোনা বি লাইফ চেঞ্জিং। ওকে, অনেক কিছুই তো করলেন, অনেক বয়সে তো করলেন, 6টা মাস ট্রাই করেন এই জিনিসটা পিছনে, দেখেন কি হয়। এবার আসেন আমরা একটু আরেকটু থিওরিক্যাল কথাবার্তা বলি। কেন আপনারা ডিজিটাল মার্কেটিং শিখবেন? ওকে, অর্গানিক ভার্সেস পেইড মার্কেটিং, মেটা অ্যান্ড গুগল। আচ্ছা, মার্কেটিংটা দুইভাবে হইতে পারে, ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং আর কি পেইড মার্কেটিং। সো আমরা যখন ফেসবুকে একটা পোস্ট দিচ্ছি, পোস্ট দেওয়ার জন্য আমাদের টাকা পে করতে হয় ফেসবুককে? পে করতে হয় না। কিন্তু যে পোস্টগুলোর উপর লেখা থাকে স্পন্সর, দ্যাট মিন তারা ফেসবুককে টাকা দিচ্ছে এই ভিডিও বা ছবিটা আপনার সামনে আনার জন্য। ওকে, সো ফেসবুক একটা বিজনেস পেজ থেকে যখন পোস্ট করতেছে যে আমাদের 50% ডিসকাউন্ট চলতেছে, এটা কিন্তু মার্কেটিং পোস্ট, এবং ওই পোস্ট দেখে মানুষজন কিন্তু ওয়েবসাইটে কেনাকাটা করে। ঠিক আছে, সো অর্গানিক ভার্সেস পেইড মার্কেটিং, মার্কেটিংটা দুইটা হয়। অর্গানিক মার্কেটিং মানে ফ্রি মার্কেটিং, আর পেইড মার্কেটিং মানে যেটা আমাদের টাকা দিতে হয়। সামনে আরো বিস্তারিত জানবো। আচ্ছা, ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট। সো ডিজিটালি অ্যাডভার্টাইজিং এর যে চাহিদা, স্পেন্ডিং, সেটা প্রতি বছরে 15% করে বাড়তেছে। কত পার্সেন্ট করে? 15% করে বাড়তেছে। হিউজ চাহিদা। হ্যাঁ, মানুষ দিন যত যাচ্ছে তত মানুষ ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, আরো বেশি বেশি খরচ করতেছে। ওকে, ক্লায়েন্ট মেসেজ দিতেছে বাট আমি রিপ্লাই দিতে পারতেছি না। আচ্ছা, ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট, প্রতি বছরই 15% করে কি ইনক্রিজ হবে, হচ্ছে এটা, এবং এটার বেশি হচ্ছে। ওকে, রিমোট স্কিল, ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে একটা রিমোট স্কিল। সেটা করার জন্য আপনাকে কোনো জায়গায় বা একটা লোকেশন ভেরিয়েন্ট নাই, যে আপনাকে এখানে বসেই করতে হবে জিনিসটা। ওকে, সো ইটস এ ডিজিটাল স্কিল, ইটস এ রিমোট স্কিল। এর জন্য আপনি কোনো জায়গায় গিয়ে কাজ কোনো করতে পারতে হবে। ওকে, এবং এটা খুবই ডাইনামিক স্কিল। ডাইনামিক স্কিল আর স্ট্যাটিক স্কিল, দেখেন মাটি কাটা, আমরা 10 বছর আগে যেভাবে মাটি কাটতাম এখন এইভাবে মাটি কাটি। হ্যাঁ, জাস্ট কোদাল দাও, উপর থেকে নিচে ফালা, মাটি তোলা, খুব বেশি চেঞ্জেস আছে এখানে। এটা কিন্তু একটা স্কিল। ঠিক আছে, পারেন আপনি মাটি কাটতে? আই হোপ নো। আচ্ছা, সো ডিজিটাল মার্কেটিং এটা খুবই ডাইনামিক স্কিল। আপনি আজকে এখানে জেনে শুনে যাবেন, বাসায় গিয়ে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, প্রতিনিয়ত আপডেট হইতেছে, খুব ফাস্টলি চেঞ্জ হইতেছে সবকিছু। ওকে, সো এর জন্য আপনাকে কি করতে হবে? আপডেটেড থাকতে হবে সবসময়, ইন্ডাস্ট্রি লেটেস্ট ট্রেন্ডের সাথে আপনাকে আপডেট থাকতে হবে। আচ্ছা, বিগ অপরচুনিটি ফর ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ। ডেফিনেটলি বাংলাদেশেও ডিজিটাল মার্কেটিং অনেক অনেক অপরচুনিটি আছে। সেটা কিভাবে বুঝবেন? বিডি জবস চিনেন? চিনেন বিডি জবস? কিভাবে চিনেন? bdjobs.com চিনেন? এখানে শুধু মানে নানান জায়গায় চাকরির অ্যাপ্লিকেশনের দেওয়া হয়, যেখানে লোকরা বইগুলোর উপর বোঝা সো সার্কুলার ছাড়া আর কি। হ্যাঁ, লিঙ্কডইন আছে। সো বিডি জবস বা লিঙ্কডইন আপনারা যান, দেখবেন ডিজিটাল মার্কেটিং জবস লিখে সার্চ করেন, হাজার হাজার জব পড়ে আছে। ঠিক আছে, মানে এক্সপার্ট লোকজনের খুবই অভাব, অনেক অনেক অপরচুনিটি আছে। এক্সপার্ট ছাড়া তো কেউ কাউকে চান্স দিবে না। ঠিক আছে, কারণ ইটস এ বিজনেস, এখানে আপনি টাকা খরচ করতেছেন,
আপনি তো জেনে শুনে বিষ খাবেন না, ঠিক আছে না? সো ডেফিনেটলি এক্সপার্ট লোকজনের খুবই অভাব। মার্কেটিং শিখতেছে অনেক মানুষজন, কিন্তু এক্সপার্ট সবাই হইতেছে না। এক্সপার্ট যেহেতু হইতেছে না, তারা কাজ পাইতেছে না, মানুষজন তাদেরকে কাজ দিচ্ছে না, দিবেও না, ঠিক আছে? আচ্ছা, সো ডাইনামিক স্কিল ভার্সেস স্ট্যাটিক স্কিল। স্ট্যাটিক স্কিল মানে যেটা চেঞ্জ হয় না, হ্যাঁ, 10 বছর পর একটুকুনি থেকে যায়। ডাইনামিক স্কিল প্রতিনিয়তই চেঞ্জ হয়। ওকে, তারপরে দেখেন, ইউ আর লার্নিং এ স্কিল, নট এ টেমপ্লেট। হ্যাঁ, এখানে শিখার পর আপনাকে নিজে ব্রেনস্টর্ম করতে হবে, ঠিক আছে? মার্কেটিং জিনিসটা, আপনি মার্কেটিং শিখতেছেন, স্ট্র্যাটেজি শিখতেছেন, আপনি কোনো টেমপ্লেট শিখতেছেন না যে টেমপ্লেটটা মুখস্থ করলাম, এটাই আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করবো, এমন কিছু না। আপনি শিখতেছেন একভাবে, যখন কাজ করতে যাবেন তখন সিনারিও হবে আরেক রকম। আমার সিনারিও এক এক ক্লায়েন্টের সময় এক এক রকম হয়, এক এক বিজনেসের ভেরি করে এক এক রকম হয়। সো ডেফিনেটলি স্কিল শিখতেছেন, কাজ করার সময় আপনাকে নিজে ব্রেনস্টর্ম করতে হবে। ওকে, আচ্ছা, এখন এই যে ডাইনামিক স্কিল, আপডেটেড থাকার জন্য, প্রতিনিয়ত নতুন নতুন জিনিসগুলোকে গ্র্যাব করার জন্য আপনাকে আহ, কিছু পিপল, ব্লগ এন্ড ওয়েবসাইট ফলো করতে হবে। ওকে, সো এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এখানে সবগুলোর সাথে লিঙ্ক আপ করা আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক সবগুলো, ঠিক আছে? ফেসবুক থেকে খুব বেশি কিছু শিখতে পারবেন না, তো জানতে পারবেন, বাট শিখতে হলে আপনাকে ডেফিনেটলি ইউটিউবে সময় স্পেন্ড করতে হবে, প্রচুর ভিডিও দেখতে হবে। আজকে থেকে একটু বেশি বেশি ইউটিউব দেখবেন। দেখবেনটা কি? দেখবেন হচ্ছে এখানে যে ইউটিউব চ্যানেলগুলো দেওয়া আছে তাদেরকে সাবস্ক্রাইব করে ফেলবেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে ফেলবেন। হ্যাঁ, নোটিফিকেশন। খালিদ ফারহান, নাজমুল আহমেদ, অনলাইন টেক একাডেমি, এগুলা এগুলো হচ্ছে বাংলাদেশি সব। হ্যাঁ, টু সেন্স পডকাস্ট দেখছেন আপনারা? দেখেন না? টু সেন্স পডকাস্ট দেখেছেন কখনো? আপনাদের ইউটিউবে চালান না। আচ্ছা, সো তাদেরকে সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং তাদের ভিডিও যখন সামনে আসবে আপনি না দেখলে একটা লাইক দিয়ে রাখবেন, যাতে এই টাইপের ভিডিওগুলো আপনার সামনে আসে। সো তারা কি নিয়ে কথা বলে? বিজনেস এন্ড মার্কেটিং নিয়ে কথাবার্তা বলে। ওকে, তারপরে যেগুলো আছে এতটুকু পর্যন্ত, এগুলো হচ্ছে ওর ইংলিশ চ্যানেল। হ্যাঁ, গ্রেগ আইজেনবার্গ পডকাস্ট, মাই ফার্স্ট মিলিয়ন, সাব্বির সুবি, বেন হেথ, নীল হডেল, ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশে কন্ট্রিবিউট করে। সো হাউ ইউ গেস ফেমিলিয়ার, হাউ মাচ ফেমিলিয়ার উইথ ইংলিশ? ইংলিশের সাথে আপনার কতটুকু ফেমিলিয়ার? কনফিডেন্ট লেভেল কতটুকু? আউট অফ 10? Out of 10, 8. 8? Okay, that's really good. And আপনি? Why? You have to improve it. আপনি? আমার জব লাইফে খুব ভালো ছিল, এখন মানে একা থাকতে থাকতে খুবই খারাপ। থাকে না নিজে একটা মার্ক করেন যে 10-এ এত? 6। 6। আপনি? ইংলিশে আপনি কতটুকু কনফিডেন্ট, কতটুকু ফ্যামিলিয়ার? বুঝে শুনে বলেন। আচ্ছা, আপনি কেন 10-এ 8? আচ্ছা, কেন? কিভাবে প্র্যাকটিস করেন বা না, কিভাবে কি করেন? এটা অ্যাকচুয়ালি আমার প্যারেন্টস এর থেকে। তো আমার প্যারেন্টস হচ্ছে একটু বেশি, ওরা হচ্ছে ইংলিশে বেশি জোর দিত। অ্যান্ড ওরা প্র্যাকটিক্যালি ওরা যেরকম ওয়ার্ড ইউজ করতো, তো ছোটবেলায় মনে হতো আমি কম জানি, কারণ হচ্ছে আমি ওরকমভাবে বুঝতে পারতাম না, গল্প করতে পারতাম না। ইভেন আমার বোন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছে, তো ও মানে ওইটা জেনারেশন অনুযায়ী আসছে, ফ্যামিলি থেকে একটা ফ্যামিলি থেকে আসছে। আমার সম্পর্কে বলেন। আমি ইংলিশে কনফিডেন্ট বলতে আমি মনে করি আমার ফার্স্ট প্রায়োরিটি হলো ইংলিশ, ঠিক আছে? বাংলা এখন সেকেন্ডারি হয়ে গেছে। বাংলা হাতের লেখা আমার আগে খারাপ ছিল না, কিন্তু আমি এখন বাংলা লিখি না, এখন নিজের লেখা দেখে নিজের কাছে খারাপ লাগে, ঠিক আছে? আমার পাশে যে খাতা আছে এগুলো সব ইংলিশ, মানে এখন ইংলিশে আমার কিছুই নেই, ঠিক আছে? ক্লায়েন্টের সাথে ঘন্টায় ঘন্টা ইংলিশে কথা বলতেছি, কাজকর্ম যা হইতেছে সব কিছু দিয়ে ইংলিশ, ঠিক আছে? এখানে বাংলার কোনো স্কোপ নাই।
তারপরে হচ্ছে অ্যান্ড ডেফিনেটলি চেষ্টা করি কলিগদের সাথে কথা বলতে ইংলিশে কথা বলতে। সো এখন আমার সব কিছু ইংলিশ। আমি যেহেতু মাদ্রাসা থেকে পড়াশোনা করছি তো বুঝতে পারতেছে, ঠিক আছে। আরবি খুব ভালো পারতাম, আরবিতে আমি কথা বলতে পারতাম, খুব একটা না, বাট আরবিতে পরীক্ষা দিতাম আমাদের সাবজেক্ট আরবিতে। আরবিও ভুলে গেছি, তত একটা প্র্যাকটিস নাই যেহেতু। লাস্ট 4-5 বছর শুধু ইংলিশ। আপনি ইংলিশে আমি বড় বড় প্যারাগ্রাফ লিখতে পারবো, এক ঘন্টা কথা বলতে পারবো, এটা কোনো বিষয় না, ঠিক আছে। খুব ভালো খুব গ্রামার জানার বিষয়টা এমন না, বাট আই মেক মাই সেলফ প্র্যাকটিক্যাল উইথ ইট। আমি খুব প্র্যাকটিস করতেছি, আমার কাজ যতটুকু প্রয়োজন আমি করে ফেলতে পারতেছি। আচ্ছা, এই যে মাই ফার্স্ট মিলিয়ন পডকাস্ট, এগুলো কেন বললাম আপনাদের ইংলিশে ফ্যামিলিয়ার হতে হবে। এই পডকাস্টগুলো হচ্ছে ইংলিশে, হ্যাঁ, ওরা হচ্ছে আমি পডকাস্টগুলো শুনি ইংলিশে, ভিডিও ঘন্টায় ঘন্টা ভিডিও দেখতে থাকি, কেন আমি বুঝি না, বুঝলে তোমার ঘন্টায় ঘন্টা আমি দেখে না। বুঝি কিন্তু বুঝাইতে পারি না কাউকে। আচ্ছা, সো ইংলিশে ফ্যামিলিয়ার হতে হবে। এখন আপনাদেরকে ইংলিশ লার্নিং একটা টিপস দেই, ঠিক আছে। ইংলিশে কিভাবে ভালো হবে, সহজ কথা, ইউ হ্যাভ টু বি ফ্যামিলিয়ার উইথ ইট। ইংলিশ আপনাকে ফ্যামিলিয়ার হইতে হবে। আপনি সারাদিন বসে বসে গ্রামার নিয়ে বসে থাকবেন, আপনি কখনো ইংলিশ শিখতে পারবেন না। সারাদিন যদি কি গ্রামার নিয়ে বসে থাকেন, ইংলিশ কি শিখতে পারবেন না। গ্রামার দিয়ে কখনো ভাষা শেখা যায় না, ঠিক আছে। গ্রামার দিয়ে কখনো ভাষা শেখা যায় না। আচ্ছা, সো কি করবেন, আহ, আপনি যদি আমার আমার ইউটিউব ফেসবুকে যান, দেখবেন সব খালি ইংলিশ, বাংলা খুব বেশি একটা আসে না। ইউটিউবে গেলে তো সব ইংলিশ ভিডিও, এতে মিউজিক সং গান টান ছাড়া বাকি সব ইংলিশ। So আমি শুনি ওইগুলা। So আমার সারাউন্ডিং যা আছে সব ইংলিশে কনভার্ট হয়ে গেছে, বাংলার কোনো অপশন নাই আমার কাছে। So you have to be familiar with it first of all. আপনি গান শুনতেছেন, হ্যাঁ, বাংলা ইংলিশ দুইটাই আছে, আপনি ইংলিশটা প্রিফার করেন। আপনি মুভি দেখতে মন চাইতেছে, আপনি ইংলিশ মুভি দেখেন, ঠিক আছে। এটা দেখা হয়। হোয়াট ইউর বেস্ট ওয়েব সিরিজ? বর্তমানে লাস্ট Yes, sir. দেখা হয়েছে, এটা যেন কি যে মানি হান্টিং, মেবি নাম, মানি হাইস্ট। না এই টাইপের কিছু একটা, নামটা মনে নেই আমার সঠিক। রিসেন্টলি আরেকটা সার্চ করে রাখছি, ওটা হচ্ছে আপনার জুলিয়েট সাগা, যেটা ওটা সিজন 6 আসছে, ওটা দেখবো। মানি হাইস্ট এটা লাস্ট দেখা হয়েছে, আর রিসেন্টলি দেখার ইচ্ছা আছে, মানে ওটা হচ্ছে মানে এখনো রিলিজ হয় না, আপনার আপকামিং। বেস্ট ওয়েব সিরিজ কোনটা ইংলিশে যেটা দেখছেন? নট ইন হলিউড দ্যাট মাচ, আমি একটু কোরিয়ান বেশি দেখি। না, যদি রোমান্টিক হয় তাহলে আমার জন্য টুইলাইট, আর যদি থ্রিলার হয় তাহলে হচ্ছে শার্লক হোমস, আর হচ্ছে যদি আরো কিছু মানে এক্সোটিক কিছু হয় তাহলে হচ্ছে স। আপনি আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কোনটা? স। লাস্ট টাইম লাইক আমার আমার আমি যত মুভি, খুব বেশি একটা মুভি দেখি না। নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন যদিও কিনা থাকে, ঠিক আছে। নেটফ্লিক্সে দেখেন মুভি? না, আমরা পাইরেসি করে দেখি। না, আমারটা ওই 400 নেটফ্লিক্স টাকার আরেকজনে বিষয়। কিনে আমি সেটা চুরি করে দেখি, মানে পাসওয়ার্ড চুরি করে দেখি। 500 টাকা দিয়ে কিনতে পারতেছেন, রেস্টুরেন্টে গেলে তো 500 টাকা খরচ করে। সো ওয়াই নট এন্টারটেইনমেন্ট যদি আপনি রেস্টুরেন্টে গেলে তো সেটা আমি পেটে যাবে, কিন্তু ছবি দেখার পরে যে 2 ঘন্টা আমি কান্না করবো, এটা কে দায়বদ্ধতা হবে? হ্যাঁ, তারপর হচ্ছে প্ল্যাটফর্ম আছে, গোকো নামে একটা সাইট আছে, এখানে ফ্রিতে মুভি দেখতে পারবেন। গোকো দেখছেন আপনি? না দেখছি, ওই দিনে হচ্ছে আমার হাজবেন্ড আমাকে বলতেছে যে তোমার নেটফ্লিক্সে যেহেতু চলে গেছে, সাবস্ক্রিপশন চলে গেছে, তুমি এটাতে দেখতে পারো, এটাতে ফ্রি বলে যে। সো আমার সবচেয়ে মজা পাইছি দুইটা ওয়েব সিরিজ। প্রথমে দেখতে হচ্ছে মানি হাইস্ট। মানি হাইস্টের সিজন 6 আসছে। তো মানি হাইস্ট দেখার জন্য নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন নিয়েছি জোস। 500 টাকা দিয়ে। বের হওয়ার সাথে সাথে ওই দিন কয়েকদিনের মধ্যে দেখে ফেলছি। এটা দেখার জন্য নেটফ্লিক্সে আপনারা কিছুই দেখিনি, ঠিক আছে। সো মানি হাইস্ট যখন সিজন 6টা সিজন, লস্ট প্রজেক্ট। এক এক সিজনে 7টা 8টা 10টা করে সিরিজ 10টা করেই বেশি থাকে। এপিসোড। ওকে, সো ইটস বিন মানে ধরতে পারেন কমপক্ষে 60 ঘন্টা, ঠিক আছে। তো 2-3 দিন না খাওয়া সব অফ, সব কিছু না, আমি এবার স্কিপ করে করে দেখি। স্কিপ করে দেখলো কত, 60 ঘন্টা। আচ্ছা, যেটাই হোক, সো বাট আমাকে সবচেয়ে হিলারিয়াস লাগছে, খুবই মানে অ্যামেজিং লাগছে, সেটা হচ্ছে মেড মেক্স সাগা, ঠিক আছে। মেড মেক্স সাগা
2টা পর্ব আর কি। ওটা সিরিজ আপনারা চাইতে পারেন। হ্যাঁ, নেটফ্লিক্সে অ্যাড দেখছি। সো আমার টাইপ হচ্ছে অ্যাকশন, থ্রিলার, এগুলো বেশি দেখি। আচ্ছা, যেটাই হোক, কেন বলতেছি এগুলা, আই জাস্ট লাভ ইট। অ্যাকশন মুভি ছাড়া কোনো মুভি হয় না, ঠিক আছে? ড্রামা টামা থেকেও অ্যাকশন। আচ্ছা, সবই ইংলিশ, অ্যান্ড এটা অনেক হেল্প করে আমাকে। আমি যখন ধরুন একটা ওয়েব সিরিজ শেষ করলাম, এরপরে দেখি, এরপরে কয়েক ঘন্টার মুভিতে বাংলা কথাই আসে না। এই মুভিতে যা দেখলাম এটি রিপিট হইতেছে আপনি আপনি মুখে দিয়ে নিজে কিন্তু আমার যে মুভির নাম মনে থাকে না, হ্যাঁ, আমার যে মুভির নাম মনে থাকে না, আমি দেখছি বা আমাকে যদি কেউ আস্ক করে যেটা দেখছি কিনা, বা অনেক সময় আমার ছোট ভাই বলে আসলে মুভিটা দেখি, তখন আমি বলি যে না দেখি না, এটা দেখি, পরে প্লে হওয়ার পর মনে করো এটা আমি দেখছি। আচ্ছা। আর পরে হচ্ছে ইউটিউবে গান শোনা হয় না, ওনার নাম কি জানো? কি বললেন? শিরিন। শিরিন। গান শোনা হয়? কোন গান বেশি পছন্দ করেন? বাংলা, ইংলিশ, হিন্দি? হিন্দি বেশি শোনা আপনারা, তাই না? আচ্ছা, ইংলিশ শোনেন। আমি ইংলিশ সবচেয়ে বেশি পছন্দ করি, বাট হ্যাঁ, বাংলা হিন্দি শুনি না, এমনটা না, শুনি। বাট এজ আই প্রিফার ফার্স্ট ইংলিশ সবসময়। আর দেখা গেছে এগুলো তো হচ্ছে মুডের জিনিস, সবসময় তো ইংলিশ শুনতে মন না, তখন তো বাংলা হিন্দি শোনা, বাট মোস্ট অফ দ্য ইংলিশ। সো আমি 10-15 জন সিঙ্গার নাম, আমার শুধু ব্রিটেনি স্পেয়ার না কি জানি নাম, মনে হয় একটু ভালো লাগে গান, মানে বুঝি ওনার গানটা, অন্যান্য কারো গান বুঝি কি না। বলছে? ব্রিটেনি না কি যেন নাম, মনে নেই, বললাম না আমার মনে থাকে না নাম, কিন্তু আমি শুনছি। সো 10-12 জন সিঙ্গার নাম এখনই বলতে পারবো, সবার মুখস্থ একসাথে। তাদের ফেভারিট সং কি কি, এটা বেশি বিলিয়ন্স ভিউ পাইছে। সো খুব দেখি। আচ্ছা, সো মুভি দেখতেছেন, ইংলিশ মুভি দেখেন, গান শুনতেছেন, ইংলিশ গান শোনেন, এটা অনেক হেল্প করবে আপনাকে। ওকে, আপনার সারাউন্ডিং এ যা আছে বাংলার বদলে এটাকে ইংলিশে চেঞ্জ করে ফেলেন, ঠিক আছে? এবং টুকটাক ট্রাই করেন। সোশ্যাল মিডিয়াতে যখন যাইতেছেন, অনেক পেজ আছে দেখবেন ইংলিশে টিপস এন্ড ট্রিক্স শেয়ার করে। হ্যাঁ, মাইসুন্স আছে বাংলাদেশে, ইংলিশে অনেক টিপস এন্ড ট্রিক্স শেয়ার করে, ওইগুলো দেখেন। সো ইটস নট লাইক যে মুখস্থ করা জিনিস। আপনি একটা শব্দ শিখলে এটাকে কয়েকবার প্র্যাকটিস করেন, আবার একটা শব্দ শিখলে প্র্যাকটিস করেন, একটা একটা করেই হবে, ব্রিক্স বাই ব্রিক্স, ঠিক আছে? ব্যাপারটাকে আমার বাস্তব লাইফে কাজে লাগালে সেটা হয়। So, একটা ইংলিশ মুভি দেখার পর আপনি খুব বেশি শব্দ শিখতে পারবেন না, কয়েকটা শব্দ শিখবেন, দেখবেন এটা আপনার অনেক কাজে লাগবে। সো জানতেছেন, ইন দ্য মিন টাইম সেটাকে ট্রাই করেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, কলিগদের সাথে এক্সিকিউট করার জন্য। ওকে, সো তাদের ভিডিওগুলো আপনারা দেখেন, মার্কেটিং বিজনেস নিয়ে অনেক অনেক মানে বেনিফিটেড হবে, সো মাচ। আচ্ছা, স্কিল আপার, তাদের ভিডিওগুলো দেখেন, ফ্রিল্যান্সিং লাইফে অনেক হেল্প করবে আপনাদের। আচ্ছা, ওয়াই ফেসবুক অ্যাডস আর ইফেক্টিভ, এগুলো আপনার বুঝে পরে নিয়ে, হ্যাঁ, অথবা আপনার যখন ক্লায়েন্টকে পিচ করবেন, তখন আপনি এগুলা বলতে পারবেন আর কি। 2.94 billion active users on Facebook, 1.96 billion daily active user, হ্যাঁ, more than 200 million business in the Facebook, যারা ফেসবুকে ইউজ করে তাদের বিজনেসের মার্কেটিং টুল হিসেবে। ওকে, এগুলো একটু পরে নিন। আচ্ছা, এবার আসেন আমরা মার্কেটিং এর একটা কনসেপ্ট জানার চেষ্টা করি, খুবই ইম্পর্টেন্ট। আপনারা কি মার্কেটিং স্টুডেন্ট আছেন? না, আমরা অ্যাকাউন্টে মার্কেটিং এর একটা আমাদের পার্ট। আমাদের নন মেজর, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, নন মেজর আমাদের মার্কেটিং। সেটাই তো মার্কেটিং এর একটা পার্ট। হ্যাঁ, ব্যবসার তথ্য দিন। মার্কেটিং আমাদের মধ্যে সাবজেক্টে চলছে। আচ্ছা, মার্কেটিং তো আছে আপনাদের, তাই না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ইয়ার ছিল। আপনি সায়েন্সে পড়েন, হিউম্যানিটিস। আপনি আপনি তো শেষ করে ফেলেছেন নাকি?
মাস্টার্স শেষ? না, অনার্সে ভর্তি হয়েছি ওপেনে। এখন কি পড়াশোনা চলতেছে? গ্যাপ ছিল, আমার বেবি হওয়ার কারণে অনেকটা গ্যাপ ছিল, তো পরে আবার ভর্তি হয়েছি। Got it. So, মার্কেটিং এর 4টা প্রিন্সিপাল আছে, 4 P's of marketing, 4 principles of marketing, that is product, price, place and promotion. Okay, জানেন আপনারা এগুলা? আপনি জানেন? Oh, that's fine. প্রোডাক্ট, প্রাইস, প্লেসমেন্ট, প্রমোশন। আমাকে একটু ব্যাখ্যা করতে পারবেন কোনটা কি জিনিস? প্রোডাক্ট হচ্ছে একটা যে প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত সেগুলো থাকে। প্রাইস একটা ইসের প্রাইস কত হবে, ডিসকাউন্ট কত হবে, এটার কাঁচামালের মূল্য কত থেকে একদম মানে মানে স্থায়ী মূল্য থেকে একদম পরিবর্তনশীল মূল্য, ভেরিয়েবল কস্ট থেকে সবগুলো থাকে। আর প্লেস হচ্ছে এটা স্থানের উপর নির্ভর করে। একটা প্রোডাক্টের একটা বিজনেস কতটুকু চলবে প্লেসের উপর অনেকটা ডিপেন্ড করে। সো আপনি যদি একটা স্টেশনারি দোকান যদি আপনি কলেজের সামনে দেন, যেটা কতটুকু চলবে, আর একটা গ্রামের মধ্যে এই একটা এটা হচ্ছে স্পেসটা। প্রমোশন স্ট্র্যাটেজি অনেকগুলো হয়। এটা আপনি যেটা আমরা এখানে শিখবো। আচ্ছা, এখন আমরা ডিজিটাল শিখছি, তো আমরা এখন ডিজিটাল। সো দেখেন, একজন ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, সে প্রোডাক্ট, প্রাইস, আগে বুঝি প্রোডাক্ট কি জিনিস। সো একটা বিজনেসের শুরুতেই আমাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। ধরেন আপনার একটা বিজনেস করার ইচ্ছা যাচ্ছে, আমি কিন্তু মার্কেটিং নিয়ে কোনো ডিগ্রি নেই, বাট আমার কোর্স করে এখন সবাই সরকারি সার্টিফিকেট পাইতেছে, ঠিক আছে? আমার যেটা পুরোটাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি অনেক শিখছি আমি, ঠিক আছে? আমি যা করি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, একটু শো আপ করার চেষ্টা করবো, যাতে আপনি ইন্সপায়ার হন, নাথিং মোর দেন দ্যাট। আচ্ছা, তো দেখেন কোর্সেস নামে একটা সেকশন আছে, এখানে লাখ টাকা ভ্যালুয়েশন কোর্স, ঠিক আছে? যদিও পাবলিকলি দেখানো ঠিক না। হ্যাঁ, একটা কোর্সের প্রাইস 12,000, 15,000, এগুলো ভ্যালুয়েশন 25,000 পর্যন্ত আছে। এটা সব পেড কোর্স। ওকে, আমি প্রচুর শিখছি, প্রচুর ইউটিউব ভিডিও দেখা, প্রচুর পেড কোর্স করা, হ্যাঁ, অনেক অনেক শিখছি। এগুলো সব কিন্তু মার্কেটিং। ওকে, সব কিন্তু মার্কেটিং এর, কোনো ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন না, ঠিক আছে? সো সর্বপ্রথম আমার মাথায় আসে কি প্রোডাক্ট, কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করব। বিজনেস সর্বপ্রথম হচ্ছে প্রোডাক্ট। ওকে, প্রাইস, প্রাইসে অনেক স্ট্র্যাটেজি আছে। প্রাইস কিভাবে, একটা প্রোডাক্টের প্রাইস কি নির্ধারণ করব, এটা সামনে আসবে। হ্যাঁ, কি ডিসকাউন্ট, কখন ডিসকাউন্ট দিব, কখন ডিসকাউন্ট দিলে মানুষ অ্যাকসেপ্ট করবে, কখন ডিসকাউন্ট দিলে অ্যাকসেপ্ট করবে না, এটা আমরা পরে জানবো। বাট আমাদেরকে আজকে জানতেছি একটা হচ্ছে প্রাইস ইম্পর্টেন্ট। আচ্ছা, প্লেসমেন্ট মানে হচ্ছে প্রোডাক্টের স্টক অ্যাভেলেবিলিটি। ওকে, প্লেসমেন্ট একটা অর্থ হতে পারে যে সেলস চ্যানেল, ডিস্ট্রিবিউশন চ্যানেল। ওকে, স্টক অ্যান্ড অ্যাভেলেবিলিটি আর কি। সো দেখেন, বাটা বা অ্যাপেক্স বা একটা বড় ব্র্যান্ড, লেটস সে ধরেন কেএফসি তো বার্গার বিক্রি করে, হ্যাঁ, চিকেন ফ্রাই বিক্রি করে, ওই আলু টালু ভাজি এগুলোই বিক্রি করে। আমিও আজকে বিক্রি করব, ঠিক আছে? ধরেন কেএফসি যত টাকা ভ্যালুয়েশন, লেটস সে ধরেন 100 কোটি টাকা, আমি আজকে 100 কোটি টাকা নিয়ে নামবো, আমি কেএফসি কে বিট করব। এটা কি পসিবল হবে? হ্যাঁ, কেন পসিবল হবে না? ব্র্যান্ড হচ্ছে সমস্যা কি? আমিও দোকান ওপেন করব, স্টোর ওপেন করব, আমিও মার্কেটিং করব। সুনামের একটা ইমেজের একটা তৈরি আছে, ব্র্যান্ড মানে এটা তার একটা সুনামটা একটা আছে, ও একটা মার্কেট করে ফেলছে। সেখানে ও যে টাইমটা যে টাইমটা স্পেন্ড করছে মার্কেট ব্র্যান্ডটা করতে, মানুষের ট্রাস্ট নিতে, এটা কিন্তু নতুন আরেকটা আসতে তো একটা টাইম লাগবে। সেরকম সার্ভিসও দেওয়া লাগবে, এক্সট্রা সার্ভিস। কারণ একটা যখন রিপ্লেসমেন্ট একটা হয়ে যায়, এই জায়গায় রিপ্লেসমেন্ট হওয়া। ব্র্যান্ড দ্বারা আমরা কি বুঝি? একটা ব্র্যান্ড বলতে আমরা কি বুঝি? তার সেলস বেশি আর ফেমাস প্রমোশন সেকশন তো ব্র্যান্ড বলতে আমরা বুঝি হচ্ছে কাস্টমার বেস, ঠিক আছে? ধরুন লেটস সে আমি অ্যাপেক্স বাটা, আমি লোট্টো জুতা খুব ভালো পছন্দ করি, লোট্টো ডিজাইনগুলো আমার ভালো লাগে, অ্যাপেক্স আমি পছন্দ করি, বাটা থেকে এখন পর্যন্ত কোনো জুতা কিনা হয়নি, ঠিক আছে? সো লোট্টো আর অ্যাপেক্সের শোরুম যেখানেই থাকবে আমি সেখান থেকে কিনবো, ঠিক আছে? নো ম্যাটার এটা কোন জায়গায় আছে, তাদের ডিজাইন, তাদের ম্যাটেরিয়াল আমার পছন্দ।
ঠিক আছে? সো আমি তাদের ফ্যান হয়ে গেছে, কাস্টমার বেস হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে ট্রাস্ট। একটা নতুন ব্র্যান্ডকে মানুষ যদি কেউ ট্রাস্ট করবে, একটা পুরাতন ব্র্যান্ডকে মানুষ যদি কেউ ট্রাস্ট করবে, একটা নতুন ব্র্যান্ডকে তো ট্রাস্ট করবে না। ঠিক আছে, ট্রাস্ট ইস্যু। একটা ব্র্যান্ডকে মানুষ সহজে ট্রাস্ট করে। ওকে, দেন হচ্ছে থার্ডে আসবে হচ্ছে অ্যাসেট। কাস্টমার বেস, ট্রাস্ট, হচ্ছে অ্যাসেট। হ্যাঁ, এই যে ধরেন হাজার হাজার এমপ্লয়ি আছে, এক একজনের 15-20 বছর এক্সপিরিয়েন্স, এবং তারা একই কোম্পানিতে কাজ করতেছে বছর থেকে বছর। ঠিক আছে, এই মানুষগুলোকে আপনি কোথায় পাবেন? এই মানুষগুলো টাকা দিয়ে পাবেন? একদিনে হয়ে যাবে? তারপরে এতগুলা বাটার 250-র উপরে শোরুম আছে বাংলাদেশে। আপনি 250 শোরুম একদিনে হয়ে যাবে? এটা বললে কি সম্ভব নাকি? সো অ্যাসেট, একটা বিজনেসের অ্যাসেটও অনেক মানে গ্রো করে। সো আপনি যদি 1 কোটি টাকা সেল করতে চান, ওই পরিমাণে ক্যাপাবিলিটি আপনাকে থাকতে হবে। 1 কোটি টাকার অর্ডার আপনি আনলেন, ওই টাকা তো ডেলিভার করতে হবে আপনাকে। ডেলিভার করতে হলে সেলস ডিস্ট্রিবিউশন চ্যানেল আপনাকে থাকতে হবে। তো এই রমজানে আমাদের মার্কেটিং এর খুব পিক সিজন চলতেছে, এন্ড সারা বছর যাই মার্কেটিং চলে, বাট মেসেজ দিছে। আচ্ছা, সারা বছর যায় মার্কেটিং চলে, রমজান কিন্তু পিক টাইম। যখন আমরা বুঝতেছি যে আসলে সেলস ডিস্ট্রিবিউশন চ্যানেল পুরো একটা ডেলিভারি কত কষ্ট। আমাদের তো ক্লোথিং ব্র্যান্ড, আমার লাইফে যতটুকু এক্সপিরিয়েন্স মোস্ট অফ দ্য হচ্ছে ক্লোথিং ব্র্যান্ড। ঠিক আছে, অ্যাডটেক নিয়েও আছে। অ্যাডটেকে যেটাতে আমি সিএমও ছিলাম, অ্যাডটেক। অ্যাডটেক মানে তো বুঝেন, 10 মিনিট স্কুল, অনলাইন এডুকেশনাল ইনস্টিটিউট আর কি, অ্যাডটেক বলে এটাকে। আচ্ছা, সো ক্লোথিং ব্র্যান্ড, আমি এখন বুঝতেছি যে আসলে প্রোডাক্ট বানাই আর পরে ডেলিভার করা অনেক অনেক হ্যাসেল। সো এবং অনেক বিজনেস আছে সেলস ডিস্ট্রিবিউশন চ্যানেল ঠিক না থাকার কারণে বিজনেস ফেল। অনেক প্রমাণ আছে, আমি নিজে একজনের কথা বলতে পারবো। সবকিছু ঠিক আছে, প্রোডাক্ট ঠিক আছে, রিজনেবল প্রাইস, মার্কেটিং ভালো করতেছে, জাস্ট অন দ্য টাইম প্রোডাক্ট দিতে পারতেছে না, সেলস ডিস্ট্রিবিউশন চ্যানেল ঠিক নেই, ওই বিজনেস ফেল। সো এই যে 4টা জিনিস, দেন হচ্ছে প্রমোশন, মার্কেটিং, এন্ড অফ এভরিথিং। 4টা জিনিসে কোনো একটা যদি আপনার ফেল করে, বিজনেস ফেল করবে। সে 4টাই ঠিক থাকতে হবে। ওকে, সো একজন মানুষ, ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, 3টা জিনিস ঠিক করে আপনার কাছে আসবে, আপনার কাজ হচ্ছে তার জন্য প্রমোশন করা। ওকে, তার জন্য মার্কেটিং করা। সে পুরা 30টা ক্লাস আমাদের হবে মার্কেটিং এর উপরে। ওকে, 30টা না, 25টা মার্কেটিং এর উপরে হবে। আচ্ছা, সো আপনি একটা বেসিক আইডিয়া পেলেন। এরপরে আরো বিস্তারিত জানার জন্য আপনারা গুগলে সার্চ করেন, চ্যাট জিপিটি গিয়ে আস্ক করেন, ইউটিউবে যান, অনেক অনেক জানতে পারবেন। আচ্ছা, দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল স্কিল কোনটা আমাকে বলতে পারবেন? হ্যাঁ, কমিউনিকেশন স্কিল। আপনি বলেন তো। দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল মোবাইল হাতে প্রেজেন্টেশন। রাখেন। হ্যাঁ, প্রেজেন্টেশন। আপনি বলেন তো। আপনি এই জন্য আচ্ছা, দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল স্কিল হচ্ছে সেলস স্কিল। সেলস করতে পারেন। সেলস করতে হলে আপনাকে প্রেজেন্টেশন স্কিল লাগবে, সেলস করতে আপনার কমিউনিকেশন স্কিল লাগবে। ঠিক আছে, সবসাইতে যে লোক বিলিয়নিয়ার, হ্যাঁ, যার হাজার হাজার কোটি টাকা, টাকাটা সে কিভাবে বানাইছে? সেলস করার মাধ্যমে তো, তাই না? সো দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল স্কিল হচ্ছে সেলস করতে। দুবাইয়ের একজন বিলিয়নিয়ার আছে, নাম হচ্ছে কি জানো, রাজিন আহমেদ না, রিজওয়ান সাজন। ঠিক আছে, দুবাইয়ের টপ রিয়েল এস্টেট কোম্পানি 3টার একটা। ঠিক আছে, সো ওনাকে বলতেছে, তাহলে আজকে আপনার কাছে কিচ্ছু নাই, আপনাকে অ্যামাজনে জঙ্গলে না ছাড়া দিলে আপনি কি করবেন? আর উনি বলতেছে যে পশু হয়ে গেছে, আপনি এবার বিক্রি করবেন। ঠিক আছে, সো সেলস স্কিল সবচেয়ে ইম্পর্টেন্ট। মানুষকে কনভিন্স করতে পারা, যে যত বেশি কনভিন্স করতে পারে সে তত বেশি বড়, ওই অর্থে। আচ্ছা, সো মানুষকে কনভিন্স করতে পারা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস।
সো সবসময় সেলস স্কিলকে ইমপ্রুভ করার ট্রাই করবেন। ইউটিউবে ভিডিও দেখেন সেলস কিভাবে ইমপ্রুভ করা যায়, সবসময় এটা ঘাটাঘাটি করবেন এই আর কি। আচ্ছা, হোয়াট ইজ ডাটা ড্রিভেন মার্কেটিং? ডাটা ড্রিভেন মার্কেটিং কি জিনিস? ধরেন রাস্তার পাশে একটা বিলবোর্ড থাকে, তাই না? সো বিলবোর্ডটা কেন দেয়? মানুষজন আমার এটার প্রচার প্রসারণা দেখবে বিজ্ঞাপন, অথবা যদি টিভির মধ্যে কেউ বিজ্ঞাপন দেয় তাহলে টিভির সামনে ফ্যামিলি ছোট থেকে বড় সবাই বসে থাকে, সবাই মা নাটক দেখে, ঠিক আছে? সবাই কিরণমালা দেখে। এখন কিরণমালা চলে না, শেষ হয়ে গেছে। আচ্ছা, একই জিনিস সবাই দেখে, ঠিক আছে? সো কিন্তু একটা প্রোডাক্টের কাস্টমার কিন্তু সবাই না, সবাই একটা প্রোডাক্টের কাস্টমার সবাই হতে পারে, সবাই না। সো সে যখন প্রোডাক্টের বিজ্ঞাপন দিতেছে, যদি বিলবোর্ড হয় রাস্তার পাশে, তো সবাই দেখতেছে। সো টিভিতে সবাই দেখতেছে, এক্সাক্ট আমার কাস্টমার ছাড়াও অন্য মানুষজন দেখতেছে, বুঝতে পারতেছে? ইনস্টেড অফ যদি এমন হইতো শুধু আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে আমার একটা যাচ্ছে, আমার প্রমোশনটা যাচ্ছে, তাহলে আমার কম টাকা আরো বেশি সেলার্স পাবে। আচ্ছা, ডাটা ড্রিভেন মার্কেটিং হচ্ছে সেটাই, এক্স্যাক্টলি আমার টার্গেটেড অডিয়েন্স কারা, আমার টার্গেটেড কাস্টমার কারা, আমি অনলি তাদের কাছেই যাব, একদম লেজার ফোকাসড ওয়েতে তাদের কাছেই যাব, ডাটা ড্রিভেন মার্কেটিং। এখন আসেন, আপনি ফেসবুকে কি করেন, ইউটিউবে কি করেন, আপনার থেকে সেটা ফেসবুক ইউটিউব বেশি জানে, ঠিক আছে? ধরেন আমরা একটু ফেসবুকটা ওপেন করি, আমরা একটা অ্যাড খুঁজে বের করার ট্রাই করি। ধরেন এটা একটা অ্যাড আমি দেখতেছি, পজ করি। অ্যাডটা আমি কিভাবে বুঝলাম এটা যে একটা অ্যাড? সো প্রথমে নামের নিচে স্পন্সর লেখা আছে এবং নির্দিষ্ট কোনো ডেট নাই, টাইম লেখা নাই, ওকে? আচ্ছা, সো এখানে থ্রি ডট মেনুতে যদি আমরা ক্লিক করি, এই মেনুটার নাম কি বলেন তো? থ্রি ডট মেনু, বলেন। থ্রি ডট মেনু, থ্রি ডট মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখাবে ওয়াই আই এম সিইং দিস অ্যাড। এখানে ক্লিক করার পরে দেখতেছে, মানে দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজার চয়েস, এখানে ক্লিক করি। আচ্ছা, কোনো টার্গেটিং এ নাই, কোনো টার্গেটিং এ পড়ে নাই। আরেকটা অ্যাড খুঁজে বের করে ট্রাই করি। মানুষজন অ্যাড স্কিপ করে আর আমরা খুঁজে খুঁজে অ্যাড বের করি, হ্যাঁ? এখন থেকে আপনাদেরকে খুব বেশি অ্যাড দেখতে হবে, এখন থেকে যদি অ্যাড আসে সামনে স্কিপ করা যাবে না, ঠিক আছে? বেশি বেশি অ্যাড দেখতে হবে। আচ্ছা, অ্যাডভার্টাইজার চয়েস, আচ্ছা আচ্ছা। সো এই অ্যাডটা আমার সামনে আসছে কজ আমি ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড, ঠিক আছে? এই জন্য সে এই লোকগুলোকে টার্গেট করছে। তারপর একটা টার্গেট করছে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, আমি তো এত বেশি ট্রাভেল করি না, সো যারা যারা বেশি ট্রাভেল করে তাদেরকেও সে টার্গেট করছে। আচ্ছা, তারপর হচ্ছে 18+ বয়স যাদের, তাদেরকেও সে টার্গেট করছে। আচ্ছা, এখানে আছে আপডেট টু অ্যাড প্রিফারেন্স, যদি আমরা একটা নতুন ট্যাব ওপেন করি। আচ্ছা, তাহলে এটা কি বাইবিট, এটা ক্রিপ্টো একটা প্ল্যাটফর্ম। আচ্ছা, ফেসবুক অ্যাকাউন্ট সেন্টার, এখানে আসলে ফেসবুকে আপনি কি কি বিষয়ে অ্যাড দেখতে ইন্টারেস্টেড এটা আপনাকে শো করবে, এবং রিসেন্টলি আপনি কোন কোন অ্যাডগুলো দেখছেন, কোন কোন ব্র্যান্ডের অ্যাডগুলো দেখছেন, এগুলো আপনাকে দেখাবে। সো আলহিবা, হ্যাঁ, ওয়ানুম্মা বিডি, এই অ্যাডগুলো আমি দেখছি রিসেন্টলি। ওটা হচ্ছে এই ব্র্যান্ডগুলো আমি অ্যাড দেখছি, আমার অ্যাডের টপিক হচ্ছে এগুলো। আমি যে সি অল দেই,
তাহলে আমি এই টপিকগুলোতে অ্যাড দেখতে ইন্টারেস্টেড। ভিউ অ্যান্ড ম্যানেজ, দেখছেন কত টপিক এখানে, চেয়ার্স, অনেক অনেক টপিক। এত এত বিষয় ফেসবুক আমাকে ফিল্টারাইজ করে ফেলছে যে আমি এই জিনিসগুলোতে অ্যাড দেখতে ইন্টারেস্টেড। সো ধরেন আমার হ্যাটস, এই জিনিসটা যখন অ্যাড দেখতে ইন্টারেস্টেড বা এই জিনিসটাতে ইন্টারেস্টেড না, তাহলে আমি এখানে সি লেস দিয়ে দিলাম, তাহলে আমার সামনে এই টাইপের অ্যাডগুলো ফেসবুক দেখাবে। ঠিক আছে, আর ধর নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের আমি অ্যাড দেখতে চাচ্ছি না, তাহলে তাদেরকে আমি এখানে ক্রস করে দিতে পারবো। সো আপনি কি কি বিষয়ে অ্যাড দেখতে ইন্টারেস্টেড, ফেসবুক আপনাকে খুব সুন্দর করে বের করে নিচ্ছে। ওকে, সো সেম জিনিস গুগলের ক্ষেত্রেও হয়, এটা আমরা পরে দেখব। সো ফেসবুক আপনার ডেটা কিভাবে ট্র্যাক করে? সর্বপ্রথম হচ্ছে আপনি তো যখন ফেসবুক অ্যাকাউন্টটা খুলতেছেন, আপনার বয়স দিতেছেন, জেন্ডার দিতেছেন, পরে হচ্ছে কোথায় থাকেন, এই যেগুলো দিতেছেন না, ফেসবুক অটোমেটিক ডেটা পেয়ে যাচ্ছে, তাই তো? এরপরে হচ্ছে আপনি কোন পেজগুলো ফলো করতেছেন, কোন গ্রুপগুলোতে যুক্ত আছেন। আপনি যে গ্রুপগুলোতে যুক্ত আছেন ফেসবুক বুঝতে পারতেছে আপনি ওই জিনিসগুলোতে ইন্টারেস্টেড, তাই তো? পরে আপনি যে টাইপের ভিডিওগুলো দেখতেছেন, এখান থেকে ফেসবুক আপনার থেকে ডেটা নিতেছে আপনি কি বিষয়ে ইন্টারেস্টেড। কোনো ফ্রেন্ডদের সাথে ফেসবুকে চ্যাটে কথাবার্তা বলেন, ঠিক আছে, ওইখান থেকে ফেসবুক ডেটা নেয়। এভরিওয়ার ইউ গো ইন ফেসবুক প্ল্যাটফর্ম, ফেসবুক আপনার থেকে ডেটা নেবে। ওকে, আচ্ছা, এরপরে আসেন ডেটা ড্রিভেন মার্কেটিং। ধরেন এই মুহূর্তে আমার আইসক্রিম খাইতে মন চাইতেছে, সাপোজ, হ্যাঁ। সো ফেসবুক, ধরেন ডাটা ড্রিভেন মার্কেটিং বলতে কি বোঝায়? রাইট টাইম, রাইট পিপল, রাইট মার্কেটিং, এটা হচ্ছে ডাটা ড্রিভেন মার্কেটিং। রাইট টাইম, এক্স্যাক্টলি মার্কেটিংটা এভাবে হওয়া উচিত, রাইট টাইম, রাইট পিপল, রাইট মার্কেটিং। ধরেন আমার এই মুহূর্তে আইসক্রিম খাওয়ার ক্রেভিং করছে, আমি আইসক্রিম খাবো, এই মুহূর্তে আমার সামনে একটা ফেসবুক অ্যাড আসছে যে আইসক্রিম খাওয়ার, আইসক্রিম বিজ্ঞাপন, আমি কিনবো কি কিনবো না, ঠিক আছে? তো আপনি যখন অ্যাড দিতেছেন, যে বিষয় অ্যাড দিতেছেন, ওই বিষয়ে বা ওই প্রোডাক্টের এই মুহূর্তে কেনার জন্য যারা পাগল পাড়া দিছে, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য এই মুহূর্তে যারা পাগল পাড়া দিছে, আমার তাদের কাছে পৌঁছাবে। এই মুহূর্তে যারা পাগল পাড়া দিছে, তাদের সামনে আপনার একটা নিয়ে যাবে। লেটস সে আপনি পাকিস্তানি ড্রেস, এগুলো তো খুবই হাইপ চলতেছে, হ্যাঁ, এবং সো এবং এই পেজগুলো আছে খুবই হাইপ, সারাদিন আমার সামনে তাহুদ একটা ব্র্যান্ড আছে, অ্যাড আসতে থাকে। সো আপনি যে প্রোডাক্টটাতে ইন্টারেস্টেড, হ্যাঁ, যেটার জন্য আপনি পাগল পাড়া দিছে, আপনার সামনে ওই প্রোডাক্টের বিজ্ঞাপনে চলে আসবে। দ্যাটস দ্য ডাটা ড্রিভেন মার্কেটিং। এবং আরও আছে ওই যে ওয়েব অ্যানালাইটিক্স, আমরা ডেটা ট্র্যাক করতেছি, আমাদের ওয়েবসাইটে গিয়ে কে কি প্রোডাক্ট কেনাকাটা করতেছে, আমি সেখান থেকে আমি ডেটা নিতেছি। ওকে, বিস্তারিত আমরা আরো পরে জানবো, আপাতত কিন্তু বলি। সো আজকের ক্লাস এতটুকুই, হ্যাঁ। অনেক বিরক্ত হইলেন নাকি আজকে? না, শেখার জন্য আসছি, ধৈর্য থাকতে হবে। আচ্ছা, আজকে কিন্তু আরো অনেক আরেকটা বড় টপিক ছিল, সেটা আজকে বলতে পারিনি। আই হোপ আগামী ক্লাসে সেটা আমরা কভার করবো। সো আজকে পর্যন্ত মোটামুটি ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন, বেসিক কথাবার্তা শেষ। আগামীকাল থেকে ফেসবুক অ্যাডস নিয়ে আমাদের শুরু হবে মাথা ঘামানো। ওকে, আজকের ক্লাসের কিন্তু কোয়েশ্চন আছে। সো আগামী ক্লাস আপনাদের কাজ কি, হোমওয়ার্ক হচ্ছে অ্যাড দেখবেন এখান থেকে বেশি 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 কি করতে হবে, অ্যাড দেখতে হবে। সো আগামী ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিব, ওইখানে আপনারা পোস্ট করবেন আপনাদের হোমওয়ার্কটা আর কি, কত নম্বর পেজ, কি নাম, এই দুইটা লিখে পোস্ট করবেন। আচ্ছা, কি পোস্ট করবেন? তিনটা অ্যাড চুজ করবেন, ফেসবুকে যত অ্যাড দেখেন না, তিনটা অ্যাড চুজ করবেন, ওই অ্যাডটার ভালো দিক খারাপ দিক কি, জাস্ট এতটুকুই একটু লিখে পোস্ট করবেন। যে কোনো দিন
হ্যাঁ, যে কোনো তিনটা। যে কোনো ৩টা। হ্যাঁ, আগামী ক্লাসের আগে স্ক্রিনশট নিবেন, নিয়ে পোস্ট করবেন গ্রুপে। পোস্টের মধ্যে 3টা অ্যাডের ভালো দিক খারাপ দিক লিখবেন। না না, ফেসবুক গ্রুপের, ফেসবুক গ্রুপ, ঠিক আছে? আপনারা দেখবেন আরো অন্যান্য স্টুডেন্ট অ্যাড পোস্ট দিচ্ছে, ঠিক আছে? তো ভালো দিক খারাপ দিক কি জাস্ট এতটুকু লিখবেন। আর এখন থেকে বেশি বেশি অ্যাড দেখতে হবে। হ্যাঁ, থিঙ্ক আউট করবেন যে তারা আসলে কিভাবে করতেছে, তাদের বিজনেস। একটা অ্যাড দেখলে আমি বলতে পারি ওই বিজনেসটা কোন লেভেলের, আর কতটুকু ভালো করতেছে। আমার একটা আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে? তারা কত বড় ব্র্যান্ড আর কতটুকু শেয়ার না, এটা আমি অ্যাড দেখলে বলতে পারি, ঠিক আছে? সো অ্যাড দেখেই যাচাই বাছাই করে মেন্টালি এখন থেকেই প্রিপেয়ার করতে হবে। আর নিজেকে এখন থেকে মার্কেটার, বিজনেসম্যান দাবি করতে হবে, ঠিক আছে? সো ক্লাসে চলে আসেন রবিবার, তাই না? রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন আপনাদের ক্লাস, ঠিক আছে? রবি, মঙ্গল, বৃহস্পতি। ওকে। সেটা সত্যি ভালো লাগছে।